ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলার শিক্ষক। তোমরা প্রচুর মেসেজ দিয়েছো, বাংলার সিলেবাস বুঝতে পারছো না। কেউ কেউ বিভিন্ন রেফারেন্স বই কিনেও তোমরা খুঁজে পাচ্ছ না কোথায় কি আছে। আর এর একমাত্র কারণ হচ্ছে তোমাদের টেক্সট বইগুলো হাতে না পাওয়া। যতক্ষণ স্কুলে টেক্সট বই হাতে পাচ্ছ ততক্ষণ কোনো সহায়িকা ধরে তোমরা কিন্তু বুঝতে পারবে না, এটা খুব স্বাভাবিক। তো যদি তোমরা সত্যিকার বিষয়টা বুঝতে চাও তাহলে আজকে আমার এই বোর্ড ওয়ার্কটা তোমরা লক্ষ্য করতে হবে। তোমরা পুরো সিলেবাস অবশ্যই বুঝতে পারবে, যে বই ব্যবহার করো না কেন। তো নিশ্চয়ই তোমরা যে আমার পরিবারের সদস্য আছো, মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে। চলো আজকে তোমাদের সব বিষয়টি সহজ করে বুঝিয়ে দিই, কারণ সিলেবাস না বুঝলে পড়াশোনা করাটা বৃথা হয়ে যাবে। আমরা মিসগাইড হয়ে যাই কোথায় কতটা কীভাবে পড়বো, কারণ আমাদের বুঝতে হবে সিলেবাসটাকে। তো আজকে সিলেবাসটা দেখাবো তোমাদের একাদশ শ্রেণী যারা 2025-এ ভর্তি হবে, মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তাদের জন্য নিশ্চয়ই পড়াশোনা শুরু করেছো। আর তোমরা জানো বাংলা আর ইংরেজি কম্পালসারি বিষয় পাস করতে হয়। বাংলা ইংলিশ পাস না করলে কিন্তু গোটাটাই ফেল। আর বেস্ট অফ 5-এর মধ্যে বাংলা মিডিয়ামের 99% ছেলেমেয়েদের কিন্তু বাংলা যোগ হয়, ইংরেজি অনেকেই যোগ হয় না, কারণ পাশাপাশি যে অন্যান্য সাবজেক্ট বেশি পেয়ে গেলে ইংরেজি বাদ চলে যায়। কিন্তু বাংলা যোগ হয় না, বাংলা মেরে ছেলেদের একটাও বোধহয় নেই আমার কাছে দৃষ্টান্ত। তাই প্রথম থেকে বাংলা সাবজেক্টে ভালোবেসে ফেলো। যদি তুমি যে কোনো কিছু ভালো করতে চাও তোমাকে কিন্তু বাংলা নাম্বার বেশি পেতে হবে। তো যাই হোক, আজকে তোমাদের বিষয়টা নিয়ে প্রথমে বলছি, আজকে তোমরা পরীক্ষা দিতে চলে প্রস্তুতি নিতে চলেছ। বাংলা প্রথম সেমিস্টার যে পরীক্ষা দেবে, তোমাদের দুটো সেমিস্টারের পরীক্ষা হবে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। সমস্ত সেমিস্টারই 40 করে পরীক্ষা হবে। আর 20 নাম্বার প্রজেক্ট, সেটা আমরা বলে দেবো কীভাবে করলে ফুল মার্কস পাবে, কোনো চিন্তা নেই। তো এখন এই মুহূর্তে তোমাদের সেমিস্টারে কোনো চিন্তা ভাবনা করবে না, প্রথম বা দ্বিতীয় এগুলো মাঝে কোনো সেমিস্টার নেওয়া হবে না, এই প্রজেক্ট নেওয়া হবে না। প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার কন্টিনিউ পরীক্ষা হবে, স্কুলেই পরীক্ষা হবে, স্কুলেই কোশ্চেন করবে, কিন্তু বোর্ড প্যাটার্ন মেনে কোশ্চেন করতে হবে, যে যেখানেই পড়াশোনা করবো না কেন। আর লাস্ট প্রজেক্ট 20 নাম্বারটা কিন্তু শেষে জমা দিতে হবে। তাই এখন থেকে এই মুহূর্তে প্রজেক্ট নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। ঠিক সময় বলে দেবো কীভাবে ফুল মার্কস পাবে, তারও পদ্ধতি আছে, নিশ্চয়ই আমার ভিডিও আসবে তোমাদের কাছে। আজকে তোমাদের সিলেবাসটা বুঝিয়ে দিচ্ছি যে একাদশ শ্রেণী কী কী টপিক আছে। দেখো তোমাদের প্রথমেই বলছি যে বিষয়গুলো আছে, গল্প আছে তোমাদের। গল্পের থেকে তোমাদের একটি গল্প পাঠ্য, পুঁই মাছা, একটি গল্প। গল্পটি কী নাম? পুঁই মাছা। কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তোমাদের খাতায় লিখে আগে অন্ততপক্ষে বইগুলো কার লেখা, এখান থেকে প্রশ্ন অনেকে পারে না, তাই না? প্রথম দিকে তো ফার্স্টলি কোন ক্যাটাগরি বিষয়, এটা গল্প। আজ প্রতিদিন লেখা আছে গল্প, আর লেখা গল্পটির নাম পুঁই মাছা এবং লেখক হচ্ছেন গল্পকার বিভূতিভূষণ, প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এটি তোমাদের গল্প। 2 নম্বর বিষয় প্রবন্ধ। প্রবন্ধ তোমাদের একটাই পাঠ্য আছে, বিড়াল। বিড়াল প্রবন্ধ তোমাদের পাঠ্য, এবং এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এবং পরের বিষয় হচ্ছে কবিতা। কবিতা তোমাদের আছে 2টি। দেখো কবিতা 2টি আছে, একটির নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্তের লেখা। আর 2 নম্বর তোমাদের কবিতার নাম হলো সাম্যবাদী, এটা লেখা নজরুল ইসলাম। এই দুটো কবিতা তোমাদের কিন্তু পাঠ্য। তাহলে বুঝতে পারছো যে গল্প একটা, প্রবন্ধ একটা, কিন্তু কবিতা 2টো। 4 নম্বর ভারতীয় কবিতা। এখানে তোমাদের আছে চারণ কবি, কবিতাটির নাম হচ্ছে চারণ কবি, লিখেছেন ভারাও। আচ্ছা, এর সঙ্গে অথবা প্রশ্ন আছে, অথবা আন্তর্জাতিক কবিতা, অর্থাৎ তোমাকে ভারতীয় কবিতা, আঞ্চলিক কবিতা পড়তে হয়, অথবা তোমাকে আন্তর্জাতিক কবিতা পড়তে হয়। এগুলো কিন্তু বাংলায় লেখা নয়, অনুবাদ করে লেখা, আলোচনা হবে। তাহলে হয় তোমাকে চারণ কবি থেকে প্রশ্ন লিখতে হবে, আর না হলে তোমাকে যে বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো, এই যে আন্তর্জাতিক গল্পটি আছে, এই গল্পটির লেখক হচ্ছেন কে? গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, আমেরিকান লেখক, সেটা বাংলায় অনুবাদ করে দেওয়া আছে। তো এই গল্পটা পড়তে হবে। তার মানে হয় তোমাকে চারণ কবি পড়তে হবে কবিতা, আর না হলে তোমাকে পড়তে হবে বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো। পড়তে হবে আমার বলতে লিখতে হবে। তুই পড়তে সবই পারো, কিন্তু তোমাকে কখনোই 2টো লেখা যাবে না, যে কোনো একটা চুজ করে নিতে হবে। বুঝতে পারছো? যে হয় তোমাদের চারণ কবিতার প্রশ্ন লিখবো, আর না হলে তুমি বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো থেকে পড়বো। অবশ্যই তোমাদের যেটা ভালো লাগে সেটাই বলবে, দুটোই সহজ। তবে এই গল্পটা খুব বড় আর কবিতা ছোট হয়, এটাই ব্যাপার আর কি, জানানো হচ্ছে। আসছে এবার ভাষা। ভাষা থেকে তোমাদের পাঠ্য 4টা অংশ আছে।
1 নম্বরে বিশ্বের ভাষা পরিবার, নাম্বার 2 বাংলা ভাষার উদ্ভব এবং ক্রম বিকাশ, নাম্বার 3 ভারতে প্রচলিত ভাষা পরিবার, এবং নাম্বার 4 বাংলা ভাষার বৈচিত্র্য। এই 4টা অংশ তোমাদের ভাষা বই থেকে। আর 6 নম্বরে হচ্ছে বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস। এইখান থেকে পাঠ্য কি আছে? চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, চৈতন্য যুগ, মঙ্গল কাব্য, অনুবাদ কাব্য, ইসলামীয় ধারা এবং শাক্ত পদাবলী, এগুলো তোমাদের পাঠ্য। এবার দেখো, তোমাদের স্কুল থেকে 2টো বই দেওয়া হবে। প্রথম যে বইটা আছে সেই বইটার মধ্যে এই অংশটা থাকবে, অর্থাৎ গল্প, প্রবন্ধ, কবিতা, ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা, এটা একটা বই হবে। আর ভাষা, বাংলা সাহিত্য ইতিহাস, এটা আরেকটা বই হবে। তাহলে বুঝতে পারছো 2টো বই তোমাদের কিন্তু পাঠ্য হবে। এই 2টো বই তোমরা যথাসময় পাবে, তাই কোনো সহায়িকার মধ্যে সবটাই তুলে দেওয়া থাকলেও তোমাদের কিন্তু বই হবে 2টো। আর এটা প্রথম বই আর এটা হলো দ্বিতীয় বই। আশা করি কোনটা কোন জায়গায় আছে বুঝতে পেরেছো। তো এখন নম্বরের যে বিভাজনটা সেটাও একটু দেখিয়ে দিচ্ছি, যে তোমাদের 40 নম্বরের তো পরীক্ষা, কোনটা কত থাকবে সেটা আমরা দেখে নিতে পারো। দেখো, প্রথমে তোমার দেখিয়ে দিচ্ছি। দেখো, গল্প, তোমরা জানো সব প্রশ্নই এমসিকিউ, বেছে 4টা করে অপশন থাকবে, তোমাদের সেগুলো করে আসতে হবে। কোনোটা তো লিখতে হবে না। প্রথম সেমিস্টারে পুরোটাই এমসিকিউ, দ্বিতীয় সেমিস্টারে পুরোটাই লেখা। কিন্তু প্রথম সেমিস্টারে যেমন ছোটটাই সবই ছোট কোশ্চেন, দ্বিতীয় সেমিস্টারে একটাও ছোট কোশ্চেন নেই, সব বড় কোশ্চেন। তাহলে আমাদের একসময় কি হতো, ছোট আর বড় মিলিয়ে পরীক্ষা দিতে হতো। এখন ভাগ করে দিচ্ছে, প্রথম পরীক্ষা সবটাই ছোট দেবে আর দ্বিতীয় পরীক্ষা সবটাই বড় দেবে। এবারে কি বিষয় বলো তো, ছোট প্রশ্নের সুবিধা আর বড় প্রশ্নের সুবিধা অসুবিধা নিয়ে একটা আলোচনা করছে। দেখো, ছোট প্রশ্নের বিষয়টা হচ্ছে যে ছোট প্রশ্ন যে কমন বা কঠিন, মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে তোমরা জেনে গেছো। উচ্চ মাধ্যমিকটা আরো কঠিন। ছোট প্রশ্ন হয়তো উত্তর দেওয়া থাকলেও উত্তর খুঁজে পাবে না যদি টেস্ট জ্ঞান না থাকে। এখানে কখনো আমার মনে হয় না কেউ সহায়িকা ধরে পড়লে সব প্রশ্ন মনে পেতে। আমি এখনো এমন কোনো সহায়িকা বেরোয়নি যেটা পড়লে তোমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। কারণ এত বেশি প্রশ্ন দেওয়া আছে আর এত বেশি দেওয়া নেই যা তোমরা পরীক্ষায় কমন পাবে না। তবুও আমাদের কাছে প্রচুর সহায়িকা আছে, সেটা বলে দেবো বেরিয়ে বাজারে। এখানে তোমাদের প্রচলিত যে বইগুলো গত বছর থেকেই বেরিয়ে গেছে, ছায়া প্রকাশনী বই আছে, রাইমার্টিনের বই আছে, তোমাদের এমসের বই, বুক ইন্ডিয়ার বই আছে, এগুলো আমাদের রেফারেন্স দিয়ে গেছে, প্রান্তিকের বই আছে, ঠিক আছে, বই প্রচুর বেরিয়েছে। কিন্তু বেরোলেও সে বইগুলো সহায়িকা যদি পড়তে শুরু করে তুমি শেষ, প্রথমেই তোমরা কিন্তু সহায়িকাটা হাতে তুলে নেবে না। যদি তোমরা 40-এ 40 মার্কস পেতে চাও, আমি তোমাদের বলো টেস্ট খুঁটিয়ে বড় টেস্ট বোঝো, যেখানে তোমাদের একটা নাম্বার স্লিপ করবে না। কিন্তু একবার যদি সহায়িকা হাতে ধরে নিয়েছো প্রথমে বাজার থেকে, আমার মনে হয় তোমাকে আর বাঁচাতে কেউ পারবে না। তাই সবচেয়ে প্রথম কালেকশন করতে হবে টেক্সট বইগুলো, যারা এখন 12-এ পড়ছে ওদের কাছ থেকে বই সংগ্রহ করো, অনলাইনেও প্রিন্ট আউট করে বের করতে পারো। সেই টেস্ট খুঁটিয়ে স্যারদের কাছে পড়াশোনা করো, দেখবে তুমি সমস্ত নম্বরটা হাতের মুঠে চলে আসছে। আর নাহলে ভারাক্রান্ত হবে, পরীক্ষা কমন পাবে না। তাই আজকের অবজেক্টিভ প্রশ্নভাবে বোঝার জন্য তোমরা আবার বলি টেক্সট খুঁটিয়ে পড়ো। কোথায় কি আছে? প্রথমেই দেখো গল্প, গল্পের মধ্যে 8টা প্রশ্ন থাকবে। তারপরে প্রবন্ধ তোমাদের 5টা থাকবে, কবিতা তোমাদের 7টা থাকবে, ভারতীয় গল্প এবং কবিতা যেটা আছে এই অংশটার মধ্যে চারণ কবি আর বিশাল ডানা তত্ত্ব বুড়ো, এখান থেকে থাকছে 5 নাম্বার। এই যে ভাষা, ভাষা থেকে 10 নাম্বার। আর এই যে সাহিত্যের ইতিহাস, এই সাহিত্যের থাকছে 5 নাম্বার। তাহলে মোটামুটি তোমাদের সিলেবাসটা আশা করি বোঝাতে পেরেছি যে এই হচ্ছে তোমাদের সিলেবাস। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সিলেবাস দেখিয়ে দিলাম। আজকে শুরু করছি তোমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা, যেখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আসবেই। চর্চা করতে যখন প্রশ্ন আসে, আমরা ইতিমধ্যে একটা ক্লাস করেছি, তো পেয়ে যাবে, হয়তো পেয়েছো। আজকের বিষয়টা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এই বইটা তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ভালো করে জানতে হবে। যদি তোমরা বিষ্ণুপুরের নাম শুনেছ, যারা বিষ্ণুপুরের মানুষ, বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের মানুষ, তাদের সঙ্গে জড়িয়ে আছে এই কাব্যটা। কারণ এই কাব্যটা পাওয়া গিয়েছিল বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটস্থ কাকিল্লা গ্রামে শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশজাত দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে। তাহলে বইটি পাওয়া গেছিল আমাদের বিষ্ণুপুর থেকে। কাকিল্লা গ্রাম থেকে হতে পারে, কিন্তু বইটা এসেছিল তখন বিষ্ণুপুরে যে রাজা ছিলেন বীর হাম্বির, তার রাজদরবারে লাইব্রেরি থেকে বইটা পাওয়া গেছিল। তা আশ্চর্য অনেক ঘটনা আছে, যেটা তোমাদের টেক্সট বই তো জানতেই পারবে না, কিন্তু প্রশ্ন হবে ঘুরে ফিরে
ল্যাজামোনো ফ্যাক্টরের অঙ্ক শুনেছ, কিছু প্রথমটা চেষ্টা করে দেওয়া। তো আজকে ছেলেমেয়েদের সাহিত্যের বইটা ওরকম করে দিয়েছে, তাই করতেই পারে না, কিন্তু ডিটেলস জানলে তাদের কাছে কোনো সমস্যা হবে না। তার জন্য এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা প্রথমে জানো কি। এই বইটা আদি মধ্যযুগের একমাত্র বই। আমরা বলেছি যুগ তিনটে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগের একমাত্র বই চর্যাবধ, আর কোনো বই নেই। এবং আদি মধ্যযুগের একমাত্র বই শ্রীকৃষ্ণ কীর্তন। অন্তমধ্য যুগের প্রচুর বই আছে এবং তোমাদের আধুনিক যুগের প্রচুর বই আছে। এই যে আদি আর আসলে মধ্যযুগে দুটো ভাগ, প্রাচীন যুগের একটাই ভাগ, প্রাচীন যুগ, আধুনিক যুগ, আধুনিক যুগ। কিন্তু মধ্যযুগে দুটো ভাগ করা হয়েছে, একটা আদি মধ্যযুগ, একটা অন্তমধ্যযুগ। তাহলে আদি মধ্যযুগের একমাত্র বই কোনটা? শ্রীকৃষ্ণ কীর্তন। আর অন্তমধ্যযুগে যত সিলেবাস দেখছো, চৈতন্য যুগ, মঙ্গল কাব্য, অনুবাদ কাব্য, ইসলামের ধারা, শাক্ত পদাবলী, এগুলো সব অন্তমধ্যযুগের। আর আধুনিক যুগ তোমাদের পড়তে হবে না 11-এ। কখন পড়বে? ফার্স্ট সেমিস্টার পড়তে হবে না। কখন পড়বে? সেকেন্ড সেমিস্টার এবং তোমাদের ক্লাস 12-এ। এখন তোমাদের পড়তে হচ্ছে আদি মধ্যযুগের একটি বই চর্যাবধ, আর বাকি যতগুলি বই আছে সবই কিন্তু অন্তমধ্যযুগের বই। তাহলে এটা তো মনে রাখা খুব সহজ। প্রাচীন যুগের একমাত্র বই চর্যাবধ, আর বাকি যত আছে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে যতগুলো সিলেবাস দেখতে পাচ্ছ ফার্স্ট সেমিস্টারে, সবই হচ্ছে আদি মধ্য অন্তমধ্য যুগের। তাহলে এটা হচ্ছে তোমার প্রাচীন যুগের। চর্যাবধে কি বলছি আমরা? প্রাচীন যুগ। প্রাচীন যুগের একমাত্র বই কোনটি? চর্যাবধ। আর শ্রীকৃষ্ণ কীর্তন কি বলছে? আদি মধ্য যুগ। আদি মধ্য যুগের একমাত্র বই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। বাকি এটা সবটাই হচ্ছে কি বললাম? অন্তমধ্য যুগ। তাহলে মনে রাখা সহজ। যতগুলো বই দেখতে পাচ্ছ সবগুলোই কোন যুগের বা বই? অন্তমধ্য যুগে। তাহলে একটা ছকে তোমরা জেনে নিলে যে প্রাচীন যুগের একমাত্র বই চর্যাবধ, আদি মধ্য যুগের একমাত্র বই শ্রীকৃষ্ণ কীর্তন, আর বাকি যত সিলেবাস ফার্স্ট সেমিস্টারে আছে, চৈতন্য যুগ, মঙ্গল কাব্য, অনুবাদ কাব্য, ইসলামের দ্বারা, শাক্তপদের, সমস্তই হচ্ছে অন্তমধ্য যুগের। বাকি যা পড়বে সেকেন্ড সেমিস্টার এবং 12-এ, এগুলো হবে আধুনিক যুগের। তাহলে আধুনিক যুগটা থাক, আমাদের সিলেবাস যেটা আছে সেটা নিয়ে বলি। তাহলে আজকে যদি আমরা শ্রীকৃষ্ণ কীর্তন আর চর্যাবধকে নিয়ে একটা নজরে দেখি, তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে একটা যুগের একটা মাত্র বই, প্রাচীন যুগের একমাত্র বই চর্যাবধ, আর কোনো বই নেই? না, কোনো বই নেই। আদি মধ্য যুগের একমাত্র বই শ্রীকৃষ্ণ কীর্তন, তার কোনো বই নেই? না, আর কোনো বই নেই। কেন? একটা যুগের মাত্র একটা বই কেন, আর বই নেই কেন? বা আদি মধ্য যুগের একমাত্র শ্রীকৃষ্ণ কীর্তন কেন, আর কোনো বই নেই কেন? এই প্রশ্ন তোমাদের হওয়া স্বাভাবিক যে একটা যুগের কেন একটা বই। এটা খুব স্বাভাবিক প্রশ্ন। উত্তরটা তোমাদের হয়তো জানা একটু, যে 1206 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, নামটা খুব বড়, মাত্র 12 জন সৈন্য নিয়ে বাংলা আক্রমণ করেছিলেন। তখন বাংলার শাসক লক্ষণ সেন, এবং তিনি এসে বাংলার যা কিছু স্থাপত্য ছিল হিন্দুদের সব ধ্বংস করলেন। ইসলামীয় আক্রমণে এখানে মঠ মন্দির ধ্বংস হয়ে যায়। ঢাকেশ্বরী মন্দিরতে বাংলাদেশ, এবার বাংলা ওপার বাংলা এক ছিল, সব বাংলার যা আছে হিন্দু স্থাপত্য ধ্বংস হয়ে যায়। আর সেই সময় চর্যাবধে চলে যায়। এই চর্যাবধ কাদের জন্য ধর্মগ্রন্থ বলো? বৌদ্ধদের। এই জন্য এই বইটা চলে গেছিল কোথায়? নেপালের কপিলাবস্তু লুম্বিনী, যেখানে ভগবান বুদ্ধের জন্ম। আবার এই শ্রীকৃষ্ণ কীর্তন বইটা যেহেতু রাধাকৃষ্ণের কাহিনী, এই বইটা চলে গিয়েছিল বৃন্দাবনে চলে গিয়েছিল। তাহলে বোঝা গেছে যে চর্যাবধ চলে গিয়েছিল কোথায়? নেপাল। আর যেহেতু বৌদ্ধ গ্রন্থ, শ্রীকৃষ্ণ কীর্তন গিয়েছিল কোথায়? বৃন্দাবন। কেন? রাধাকৃষ্ণের কাহিনী, বৃন্দাবন রাধাকৃষ্ণের লীলা ভূমি, তোমরা জানো। তাহলে আমরা এই বৃন্দাবন থেকে বইটি বিষ্ণুপুরে কি করে এলো? প্রশ্ন এখানে। কোথায় বৃন্দাবন আর কোথায় বিষ্ণুপুর? আর সবচেয়ে উল্লেখ্য, আমি বিষ্ণুপুরের মানুষ। আমি বাগীশার, আমার এখানে যে বাড়ি এটা বিষ্ণুপুরে, বাঁকুড়ার বিষ্ণুপুরের বাড়ি, পুণ্যভূমি বিষ্ণুপুর। এই বিষ্ণুপুরে দেখার জন্য অনেকে আসেন। অনেকেই জানে যে আমাদের মানচিত্রে একটা শ্রীনিবাসের মঠ আছে, একটা বটবৃক্ষ আছে, গোস্বামীপাড়া খড়বাংলা 1 নম্বর। ওইখানে যাও, আমার একটা
ভিডিও দিয়েছি তার সমস্ত ইতিহাস জ্ঞান সঙ্গীত আচার্য জ্ঞান গোস্বামী নাম শুনেছ নিশ্চয়ই। এই বংশে জন্ম শ্রীকৃষ্ণ কিন্তু এটা জড়িত আছে। কিভাবে দেখো, তোমরা যদি এখন বিষ্ণুপুরে আসো তাহলে নিশ্চয়ই শ্রীনিবাসের মঠ দেখতে পাবে। একটা বড় বৃক্ষ আছে, একটা আশ্রম হয়েছে সেখানে। গায়ত্রী পরিবার আছে, বৃন্দাবন থেকে আসেন এখন হিন্দুরা, এখানে আশ্রম তৈরি করেছেন অনেকে। তো কি করে এখানে এলো ওই বইটা? অর্থাৎ যখন দেখা যায় ইলিয়াস শাহী হুসেন শাহী 250 বছর, এদের ঢোকার 250 বছর পর বাংলা সাহিত্যের সৃষ্টির সম্ভার বাড়তে লাগলো। ইলিয়াস শাহী আর হুসেন শাহী অত্যন্ত উদার প্রকৃতির মানুষ, মুসলিম। এরা বললো হিন্দুর দেশে হিন্দুর চর্চা হবে না, তাদের তো হবে। চর্চা নতুন করে শুরু হয়, বলা যায় এটা হিন্দুদের পুনরুত্থানের যুগ। সেই সূত্রে বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণ কীর্তন গরু গাড়ি করে এসেছিল, যিনি নিয়ে এসেছিলেন তিনি শ্রীনিবাস। শ্রীনিবাসের যে মঠ আছে না, ওই শ্রীনিবাস হচ্ছে সেই পুরুষ। অদ্ভুত সুন্দর দেখতে, সুঠাম চেহারা, চৈতন্যদেব মতোই দেখতে, রূপ সনাতন জীব। 3 গোস্বামী বৃন্দাবনের, ওরা চর্চা করতেন বাংলা সাহিত্য নিয়ে। ওরা পাঠিয়ে দিয়েছে শ্রীনিবাসের গরুর গাড়িতে করে বিষ্ণুপুরে। কিভাবে? বিষ্ণুপুরে বললে ভুল হবে, যেখানে হিন্দু চর্চা হয় সেখানে সেখানে তারা বর্ধমানে কালনা কাটোয়া হয়ে বিষ্ণুপুরে পথ পরিক্রমা করে তারা পুরী যাবেন। বুঝতে পারছো? ওই গরু গাড়িতে করে এই বইটি আসছিল। আর কে নিয়ে আসছিলেন? শ্রীনিবাস আচার্য, যিনি আমাদের মল্লভূমকে বিষ্ণুপুর নামকরণ করেছিলেন। তার ইতিহাস বলবো। তাহলে এই বইটি আসছিল কার গাড়িতে করে? গরুর গাড়িতে করে। এই বইটি কিভাবে এলো? এই বইটি যেখানে যেখানে মহোৎসব হয়, প্রচার হয়, সেখানে সেখানে অনেক মানুষের সমাগম হয়। এখানে যখন আমাদের খাঁচির দহ বলে একটা নদী আছে বাইপাসে, বিড়াই নদীর পাশে খাঁচির দহ, ওইখানে আমাদের শ্রীনিবাস গরু গাড়ি রেখে স্নান করতে যান। ওখানে জল এখনো মরেনি। আমরা বলি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, খাঁচির দহ এত জল আছে, অবাক হয়ে যাবে। উনি স্নান করে তৃপ্ত হয়ে বলেছিলেন এই জল যেন কখনো না মরে। সুন্দর একটা, ওইখানে গরু গাড়ি তার চুরি হয়ে যায় পুঁথিপত্র। এই বইটি স্নান করে উঠে দেখে না বই নেই। কি করে গেল, কোথায় গেল জানতে হবে তো আমাদের। বিষ্ণুপুরে চুরি, অদ্ভুত বিষয়। যখন বীরহাম্বীরের রাজত্ব বিষ্ণুপুরে, বীরহাম্বীর খুব গুন্ডা প্রকৃতির মানুষ ছিলেন, শাক্ত মতে বিশ্বাসী, মৃন্ময়ী কালী এসব পুজো হতো। তখন নাম মল্লভূম ছিল, মল্লরাজ রাজত্ব করতেন। এখানে রাধা কৃষ্ণের পুজো ছিল না, তখন নাম ছিল না বিষ্ণুপুর, তখন মল্লভূম বলা হতো। এখন অনেক শুনে রাখবেন মল্লভূম, মল্লরাজ রাজত্ব করতেন। তো ওই বীরহাম্বীর যখন রাজসভায় বসে ওনার নবরত্ন সভা বসত মহাকবি কালিদাসের মতো, এবং নজন পণ্ডিত বলে দিতেন আজকে তার দিনটা কেমন যাবে। সবাই মিলে বলো মহারাজ আজকে আপনার দিনটা দারুণ ভালো দিন যাবে। সমস্ত প্রহরীরা চারদিকে পাঠিয়ে দেওয়া হলো। প্রান্তিক এলাকা যেখানে খাঁচির বাইপাস, সেখানে গরু গাড়ি পেয়ে প্রহরীরা লুট করে নিয়ে এলো। এবং বইটা পেয়ে তো মহারাজ ক্ষিপ্ত, মূর্খ রাজা তো, বই আমার কি হবে, সব ছিঁড়ে তছনছ করে দেয়। এদিকে শ্রীনিবাস স্নান করে তৃপ্ত দেখলেন তার গরু গাড়ি লুট। ধ্যান থেকে বুঝতে পারলেন রাজা এটা লুণ্ঠন করেছে, রাজার লোকের প্রহরীরা। সঙ্গে সঙ্গে উনি কিন্তু চলে এলেন রাজদরবারে। তোমরা জানো বিষ্ণুর রাজদরবার ভগ্নপ্রায় এখনো আছে, গুমগড় এখনো আছে যেখানে ফেলে হত্যা করা হতো। তো বীরহাম্বীরের রাজসভাতে নজন পণ্ডিত বলে মহারাজ, এই আমরা দিনটা কিন্তু ভালো আমরা জানি না, কোথায় ভালো বুঝতে পারি, এগুলো কি হবে, এটা কি ভালো, আমার টাকা পয়সা নাকি, ওই নজনকে গুম করে ফেলে হত্যা করা হবে, এই প্রস্তুতি চলছে। এই মুহূর্তে যিনি প্রবেশ করেন তার নাম শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্য প্রবেশ করা মাত্র শ্রীকৃষ্ণ কীর্তনে একটি গান গাইলেন, কে না বাসি বায়ে বড়াই জেনা কোন জোনা দাসী হইয়া তার পাশে নিশিব আপনা। এই গানটা এত সুন্দর করে বললেন, ব্যাখ্যা করলেন যে রাজা মোহিত হয়ে গেলেন। মোহিত হয়ে গিয়ে বললেন আপনি কাদের গুম করে ফেলে হত্যা করতে যাচ্ছেন? এই পণ্ডিতদের, এরা মহাপুণ্যবান। রাজা তাদের ক্ষমা করেন এবং তারপরে
ওই শ্রীকৃষ্ণ কীর্তন বইটির সমগ্র বিষয় উনি শুনলেন। এই হলো বিষ্ণুপুরে আসার কাহিনী। শ্রীকৃষ্ণ কীর্তন বইটি কি করে এলো? শ্রীনিবাস তখন বিয়ে করেননি, অকৃতদার ছিলেন, রাজা তার বিয়ে দিলেন, তার বংশধর হলো, এবং শ্রীনিবাস সঙ্গে করে বিগ্রহ নিয়ে এসেছিলেন, রাধারমন রাধারানী, অদ্ভুত সুঠাম চেহারা। এই শ্রীনিবাসের বংশধররা যেখানে যেখানে ছড়িয়ে আছে সেখানে সেখানে এখনো রাধারমন রাধারানী যায়। যারা একটু বড়লোক পরিবার তারা গাড়ি করে নিয়ে যান, আর গরিব যারা ঝুড়ি করে নিয়ে যান, মাথায় ঝুড়ি করে দিতে ঠাকুর যায়। তার বংশধররা এখনো আছেন। ঘোড়াসরে রাস হয় প্রতি বছর কার্তিক মাসে। আর নাকাই জুড়ি, তোমার কাকিল্লা, হিংজুড়ি, এই সমস্ত জায়গায় গোসাইরা ছড়িয়ে আছে। কোন গোসাইরা? এই জীব গোস্বামী গোসাইরা। আর এই গোসাই পরিবারে জন্মেছিলেন আমাদের সঙ্গীত আচার্য জ্ঞান গোস্বামী। তোমরা নিশ্চয় নাম শুনেছ, তাই না? যারা ধ্রুপদী বিষ্ণুপুর ঘটনা শুনেছ, তো এই বংশে জন্ম। তার পীঠস্থান ওই শ্রীনিবাসের পাশেই দেবে। তবলা সেতার এসব দিয়ে স্মৃতি আছে, লেখা আছে শ্রীনিবাস ভবন, বাড়ির লেখা আছে। অনেকে আসে বাইরের থেকে। শ্রীনিবাস ভবন, জ্ঞান গোস্বামী ভবন, জ্ঞান গোস্বামী ভবন লেখা আছে। জ্ঞান গোস্বামী হচ্ছে শ্রীনিবাসের বংশধর। তার একমাত্র পুত্র মারা গিয়েছিল। এখানে নজরুল ইসলাম গান শিখতে আসতেন, তো তার দুঃখে একটা গান তৈরি করেছিলেন। এই গানটা খুব বিখ্যাত। শূন্য বুকে পাখি মোরাই, ফিরে আই ফিরে আই, তুই নাই বলে ওরে উন্মাদ। শূন্য বুকে পাখি মোরাই, ফিরে আই ফিরে আই। আমি গান জানি না, কিন্তু এখনো মনে হয় যে এই গানগুলো আমাদের অন্তরে ভিতরে যেন বাজছে আমাদের। এই শ্রীনিবাস সঙ্গীত আচার্য বিষ্ণুপুরের মানুষ। অনেক যারা সঙ্গীত শিল্পী আছেন এখান থেকে আসেন। ধ্রুপদী সঙ্গীতের একদম জনক বলা যায় বিষ্ণুপুরে। এই শ্রীনিবাস হচ্ছেন কে? এই শ্রীনিবাসের বংশে জন্মেছেন কে? জ্ঞান গোস্বামী। জ্ঞান গোস্বামী ভবন আছে। এবারে আসি যে এখানে যখন জ্ঞান গোস্বামী ছিলেন, জ্ঞান গোস্বামীকে আমি চোখে দেখিনি, কিন্তু জ্ঞান গোস্বামীর যে স্ত্রী, তার সঙ্গে সাক্ষাৎ ছিল আমার। প্রচন্ড ভালোবাসতেন। রাধারমন রাধারানীর পুজো আমি করতাম ছোটবেলায়, আর মনে আছে। তিনি অনেক কথা বলেছেন। নজরুল ইসলাম তার বাড়ি থাকতেন, কি কি গান রচনা করেছেন, কোথায় বসতেন, খেতেন, সমস্ত বৈঠকখানা আমাকে দেখিয়েছেন। অনেক কিছু বিষয় আমি বঙ্গীয় সাহিত্য পরিষদ দিয়েছি কলেজের সামনে। আমি ওখানে কলেজে পড়াতাম, অনেক তথ্য দিয়েছি বলে মানে সুরক্ষিত আছে। সেগুলো আবার এখান থেকে কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদে আছে। তা আশা করি বুঝতে পারছি এখানে যে জ্ঞান গোস্বামী, এরকম শ্রীনিবাসের বংশধররা চারদিকে ছড়িয়ে আছে। আর রাধারমন রাধারানী এখনো ঘুরে বেড়ান। আর আমরা হচ্ছে রাজপুরোহিত। গোসাইরা অনেকে অবলুপ্ত হয়ে গেছে, তাদের ঠাকুর আমাদের এখানে আসে বাড়িতে। যারা করতে পারে না তারা আমাদের মন্দিরে দিয়ে যায়, টাকা পয়সা দিলে আমাদের লোক আছে, প্রতিদিন ভোগ হয়। এই ঠাকুর ঘুরে বেড়ানো ঠাকুর। এই ঠাকুর বিষ্ণুপুরের আদি পুরুষ। এবং এখানে শ্রীনিবাস বললেন, তুমি রাধাকে বললেন, তোমাকে শুধুমাত্র শাক্ত পুজো করলে হবে না, খচ্চর বাহিনী পুজো করলে হবে না। মিনময়ীর পাশে খচ্চরের পটাকা মূর্তি আছে, ভয়ঙ্কর মূর্তি। এমনও শোনা যায় নরবলি হতো, ডাকাতরা আসতেন। তো ওই পুজো শুধু করলে হবে না, বিষ্ণু পুজো করতে হবে। তাৎপর্যে নাম হয়ে যায় বিষ্ণুপুর। রাধারণের সাথে প্রচুর বিষ্ণু শালগ্রাম শিলা আছে। সেই পুজো এখনো বিভিন্ন জায়গাতে হয়। এই হলো শ্রীকৃষ্ণ কীর্তনের সাথে বিষ্ণুপুরের ইতিহাস। আশা করি বুঝতে পেরেছ কি করে বইটা আমাদের এখানে এলো। এইভাবে শ্রীকৃষ্ণ কীর্তন, রাধা কৃষ্ণ যেখানে, রাধারমন রাধারানী যেখানে যেতেন সেখানে সেখানে এই বইটা যেত। দুপুরবেলাতে যেখানে রাধারমন যেতেন পাঠ হতো এই বইটা। সেই সূত্রে কাকিল্লা গ্রামে বইটা গিয়েছিল। সেখানে এই শ্রীনিবাসের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে, গোয়ালঘরের মাচা থেকে বইটা পাওয়া গেছিল। কারণ আজকে আমাদের যে সোশ্যাল মিডিয়া, তার ফলে আমাদের আর এইসব কাব্যচর্চা হয় না, ধর্মচর্চা হয় না। তার ফলে এগুলো জায়গা পেয়েছে কোথায়? গোয়ালঘরে। সেইখান থেকে আবিষ্কার করেছেন যার নাম, তার নাম বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। বসন্ত রঞ্জন রায় ওইটা বের করে এনে 1909 খ্রিস্টাব্দে কলকাতা আবিষ্কার করেছিলেন বইটা তালপাতার পুঁথিতে লেখা ছিল। আদি মধ্য অন্ত কিছু অংশ পাওয়া যায়নি। পরে ওটা 1916 সালে বইটি প্রকাশিত হয়। আবিষ্কার 1909, প্রকাশকাল 1916।
এই দুটি সাল গুরুত্বপূর্ণ। 1909 শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার এবং চর্যাপদ 1907, শ্রীকৃষ্ণ কীর্তন 1909। চর্যাপদের মতে এটা প্রকাশিত হয়েছিল কোথায়? কলিকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ। এই বইটা পাওয়া মাত্র আমরা অবাক হয়ে যাই। তো আমরা অবাক হয়ে যায় না, সারা পৃথিবী অবাক হয়ে যায়। সারা পৃথিবী এ কারণে অবাক হয়ে যায়, এই বইটা কি রোমান্টিক কাহিনী আছে। আজকের যুগে তোমার রোমান্টিক কাহিনী হার মানিয়ে দেবে। এই কাহিনী ভালো করে শোনো, বোঝো, তা তোমরা স্টান্ট হয়ে যাবে যে কি অদ্ভুত সুন্দর কাহিনী লিখেছেন এই শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কারক লেখক বড়ু চণ্ডীদাস। তাহলে বড়ু চণ্ডীদাস হচ্ছেন শ্রীকৃষ্ণ কীর্তনের কবি। তাহলে বুঝতে পারছো, বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তনের কবি, ঠিক আছে। আবিষ্কারক কে? বসন্ত রঞ্জন রায়। আমি এগুলো তোমাদের লিখিয়ে দেবো, চিন্তার কিচ্ছু করো না, কারণ সব বিষয় মাথায় থাকে না। আমি খাতায় লিখিয়ে দেবো তোমাদের, আর এটাও তোমাদের কাছে রাখবে প্রয়োজনে, যদি ভুলে যাও। অনেক বড় ব্যাপার তো, কোনো চিন্তা নেই। কিন্তু আমি বলবো এটুকু, তোমাদের যে হাতে বইটি আছে তাতে কিচ্ছু বুঝতে পারবে না। দেখে নিও হাতে বইটা পাওয়ার পর কত লাভ হয়। আর সহায়িকা পেলে তো তুমি উল্টে যাবে যে কি পড়ছি কি করছি। অনেক সহজে কথাগুলো শুনলে, আর তার সাথে তোমরা একটু খাতা পেন বের করবে, প্রয়োজনে লিখে দেবো। তাহলে আমরা মোটামুটি এটা আগে বোঝো, তারপর লিখবে। কীভাবে বইটা আমাদের কাছে এলো, এই প্রশ্নগুলো হয় আমাদের কাছে। অবশ্যই যে আবিষ্কারকাল, প্রকাশকাল, লেখককে, আবিষ্কারককে, শ্রীনিবাসকে, দেবেন্দ্র মুখোপাধ্যায়কে ডিটেলস বললাম, বইটা কি করে কি পেলাম। এবার আমরা আসছি কবি পরিচিতি। এই বইটার কবি বড়ু চণ্ডীদাস। এই বড়ু চণ্ডীদাস কোথাও লিখছেন অনন্ত চণ্ডীদাস, বিজয় চণ্ডীদাস, কোন চণ্ডীদাস? কবি নিয়ে আমাদের খুব সমস্যা বেঁধে যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম পাচ্ছি। কোন চণ্ডীদাস? আমরা খুঁজলাম, খুঁজতে খুঁজতে দুটো জন্মস্থান পেলাম। একটা পেলাম বাঁশুড়ি, এই বাঁকুড়া যেতে বাঁশুড়িতে মন্দির আছে, সেখানে কিন্তু আমি দেখে এসেছি, সেখানে চণ্ডীদাসের কাহিনী আছে। আমি চণ্ডীদের পদাবলী গান গাওয়া হয়। আবার বীরভূমের নান্নুর গ্রামে, সেখানেও চণ্ডীদাস। কোন চণ্ডীদাস? একই রকম দেখতে ছবি পেয়ে গেছে। ওখানে মর্মর মূর্তির মধ্যে যা ছবি, এখানে একই ছবি, একই তো লোক। অবাক হতে হয়, কোথায় বাঁকুড়া কোথায় বীরভূম। তখন যোগাযোগ, যাতায়াত, যানবাহন উন্নত ছিল না, কি করে দুই জায়গায় কবি গেলেন আমরা খুঁজতে চেষ্টা করলাম। রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীকৃষ্ণ কীর্তন পড়তে পড়তে অবাক হয়ে গেছেন, অনেক মন্তব্য করেছেন, আমরা লেখাবো সেগুলো। তো এই যে বললাম, এই মানুষটি কি করে রবীন্দ্রিক উক্তি বলছি, সত্য করে বলো দেখি হে বৈষ্ণব কবি, কোথা তুমি পেয়েছিলে এই প্রেম ছবি, হেরি কাহার নয়ন রাধিকার অশ্রু আঁখি পড়েছিল মনে, কবি নির্বাক মনের উত্তর আর পাবো কোথা, দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা। অর্থাৎ তুমি নিশ্চয় ব্যক্তি জীবনে প্রেম করেছো, নিশ্চয় প্রেমে ব্যর্থ হয়েছ, তাই ব্যর্থতার কাহিনী তোমার কাব্যে লিখলে তুমি। তাহলে আমরা কোনো কাব্যকে পড়তে হলে কবিকে জানতে হবে, কাব্য পড়ে হবে। আমরা জানলাম এই বড়ু চণ্ডীদাস, এই কবি বাঁশুড়ি দেবীর যে মন্দির আছে সেখানে প্রণয় হয়েছিল রামির সাথে। রামি হচ্ছে ধোপা, আর চণ্ডীদাস ব্রাহ্মণ। সেখানে ব্রাহ্মণের সঙ্গে ধোপার প্রেম ভালোবাসা তো সমান মানতে চায় না। মন্দিরে পুরোহিতের সাথে আর রানী কি করতো, বাসন মাছ মন্দিরে প্রেম হয়ে যায়। প্রেম তো কখনো জাতপাত মানে না, প্রেমের মধ্যে এসব আসে না, প্রেমের প্রতি দুর্বল। তো তখন জাতপাত কিছু থাকে না। তোমরা একটা প্রবচনে পড়েছ যে পিহিতে মজিলে মন কিবা হাড়ি কিবা ডোম, ব্রাহ্মণের সঙ্গে হাড়ি না ডোমের বিয়ে হচ্ছে দেখবো দরকার নেই। তাহলে ওই ব্রাহ্মণ চণ্ডীদাসের সাথে ধোপা নিজ জাতি প্রণয় হয়েছিল। প্রেম কখনো ছাড়া যায়? সত্যিকার প্রেম হলে সমাজ বলে ছাড়তে হবে। লুকি লুকি প্রেম চলতো রাত্রি অন্ধকারে, যেখানে চণ্ডীদাস সেখানে নামে মাছ ধরছেন রানী, সর্বত্রই। একদিন ধরা পড়লেন, গোবর খেয়ে মন্দিরের সংস্কার করে যাতে ফিরে আসতে হয়েছিল। আবার ধরা পড়লো, এবার তার মানা যায় না, মন্দিরের মধ্যে নোংরামি মানা যায় না বলে বললো এখানে সমাজ। তখন তাকে ওই বাঁশুড়ির মন্দির থেকে, বাঁকুড়ার যে বাঁশুড়ির মন্দির আছে বলছে, সেখান থেকে নিয়ে আসার কোথায়, বীরভূমের নামগ্রামে।
সেখানটাকে একা রেখে দেওয়া হয়। সেই একা রাখা অবস্থায় তিনি নামির জন্য কাঁদতে থাকেন। প্রণয় এমন একটা জিনিস, দুঃখের বিষয় একটা এমন জিনিস, প্রেম ভালোবাসা কখনো অপব্যাখ্যা করা যায় না, কখনো সেই জায়গায় ফিরে আসা যায় না। কখনো কাঁদতে লাগলেন, সমগ্র জীবন ধরে কাঁদতে লাগলেন। এই কান্নারই ইতিহাস শ্রীকৃষ্ণ কীর্তন। তোমরা জানো রাধা ও কৃষ্ণের মিলন হয়নি, তাই তো? জেনেছো নিশ্চয় রাধা কৃষ্ণের মিলন হয়নি। রাধা ও কৃষ্ণকে যেভাবে আমরা এত ক্লোজ দেখি, এরা স্বামী স্ত্রী নয়, এরা প্রেমিক প্রেমিকা, এরা মামি আর ভাগ্নে। এর ইতিহাস আলোচনা হবে। এত ক্লোজ দেখে নারায়ণলক্ষ্মীর মতো স্বামী স্ত্রী নয়, কিন্তু এত ক্লোজ ছবি দেখা মাত্র বুঝতে পারি এরা একজন মামি আর ভাগ্নে। এরই আলোচনা হবে। আজ কবি পর্যায়ে এসে বুঝতে পেরেছি যে কি মর্মান্তিক যন্ত্রণার প্রকাশ। রাধার মর্মভেদী হাহাকার শ্রীকৃষ্ণ কীর্তনে আছে, আর চণ্ডীদাসের ক্ষেত্রে একই জিনিস। আমরা যখন কাঁদি বলি, দেখো ঈশ্বর তোমার জন্য কত কাঁদছে, তুমি কেউ দুঃখ দূর করে দেবে না। আচ্ছা, ঈশ্বর না থাকলেও কাঁদতাম। আর আমার দুর্বলতায় কাঁদি আর ঈশ্বরের কাছে ভক্তি প্রকাশ করি। তোর কষ্ট নেই, তুমি কাঁদবে ঈশ্বরের কাছে? একদম কাঁদবে না, কষ্ট আছে বলেই কাঁদছো, আর ওটাই ভক্তি হয়ে যায়, তাই না? এই তো ভক্তির ইতিহাস। তো এই ভক্তির ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন অদ্ভুত কাহিনী হলো। তারা আমাদের জানলাম মোটামুটি তোমাদের কবি সম্পর্কে। আসছি এবার কাব্যের নাম সম্পর্কে। কাব্যের নাম তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো, শ্রীকৃষ্ণ কীর্তন। কিন্তু কাব্যটির আসল নাম প্রিন্ট হয়ে গেল, বইটা ছাপা হয়ে গেল, বইটা পরবর্তীতে একটা চিরকুটে নাম পাওয়া গেল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। সবাই বোঝাই তার নাম তো শ্রীকৃষ্ণ সন্দর্ভ ছিল। গোটা পৃথিবীর ইতিহাসে লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটি পর্যন্ত জেনে গেল বইটার নাম শ্রীকৃষ্ণ কীর্তন। তখন বইটার নাম হচ্ছে সন্দর্ভ। তো মহা মুশকিল। আমি যে নামে জনপ্রিয় হয়েছি তার পদবী নাম কি চেঞ্জ করা যাবে? হবে না, আমাকে ওই নাম বলি ডাকবে। আমার আসল টাইটেল মুখার্জি, কিন্তু আজকে থেকে আমাদের অনেকে মুখার্জি বাইরে আছে, আমি বাগিশ। আমি যে আজকে কোর্টে ভিড় করে বলে আজ থেকে আমি মুখার্জি নামে পরিচিত হইলাম, আমাকে মনে কেউ মুখার্জি বলবে না, কারণ আমার নামটা হচ্ছে বাগিশ। অনেকে আমার টাইটেলটাকে নাম ভেবে বসে থাকে। কেউ কেউ চাঁদা কাটতে এসে বলে যে বাগিশ কি লিখবো, আমি দেখুন অসীম। হ্যাঁ, এটাও কি জিনিস? হ্যাঁ, আপনি পদবী ডাকছিলেন আমাকে। তো অনেক সময় নাম কারো করে জনপ্রিয় হয়ে যায়। শ্রীকৃষ্ণ নামটা এমন স্ট্যাম্প মেরেছিল আর নাম চেঞ্জ করা যায়নি। অনেক চেষ্টা হয়েছিল, সন্দর্ভ করা গেল না। কেউ কেউ বললো তাহলে এর নামটা তাহলে জীব গোস্বামীর হতে পারে, বলা তো যায় না। যার বইটি এখন জনপ্রিয় কি নামে? শ্রীকৃষ্ণ কীর্তন। বইটির আদি নাম কি হতে পারে? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। কেউ কেউ বলেন এটা জীব গোস্বামী চিরকুটটা চলে আসতে পারে, এরকম বই ছিল। তাহলে আমরা বই নিয়ে আলোচনা করলাম, কিভাবে এলো আলোচনা করলাম। এবারে খুব ডিটেলস তো বলবোই, তার আগে ছোট্ট করে বলবো এর মূল কাহিনী কি। তোমরা জানো যে এর মূল ঘটনা হচ্ছে এটা, যে যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবত ভারত অভ্যুত্থানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতাম। যখনই যখনই ধর্মের গ্লানি হয়, অধর্ম পাপাচারে দেশ ভরে যায়, তখনই ভগবান আবির্ভূত হন এবং দুষ্টকে দমন করে শিষ্টকে পালন করেন। আর সেই জন্যই যখন কংসের অত্যাচারে আজকের দেশ প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থা, সেই সময় শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়ে কংসকে বধ করার জন্যই ওনার মূল মুখ্য উদ্দেশ্য। কিন্তু উনি প্রথম জীবনে লীলা প্রচার করেছেন, প্রেম প্রচার করেন কৃষ্ণের সাথে, এটি বিষয়। এবার আসি শ্রীকৃষ্ণ কীর্তনের বিষয়বস্তু কি আছে। শ্রীকৃষ্ণ কীর্তন করতে গিয়ে তোমাদের কিন্তু রাধা কৃষ্ণের কাহিনী শোনানো হবে এমনটা কিন্তু নয়। আমরা কোনো কাব্যই ঐশ্বরিক কাহিনী শোনাবো না। সব ধর্মের মানুষ এটা পড়বে, শুধু হিন্দু না, আমাদের স্টুডেন্টরা সব শ্রেণীর সব ধর্মে। কিন্তু আমরা এটা কেন পড়বো, কি জন্য বলো তো? ওর মধ্যে হিউম্যানিজম আছে, যে মানবতাবাদ লুকিয়ে আছে, ওটাকে খুঁজে বের করো। ওই যুগে কোনো দেবতা ছাড়া মানুষের কথা লেখা যেত না, কিন্তু ওর মধ্যে হিউম্যানিজম আছে, সেটাকে তুলে ধরবো আমরা। আর শ্রীকৃষ্ণ কিন্তু পড়তে গেলে তো দেখবে যে জন্মখণ্ড বাদ দিয়ে যত অধ্যায় খণ্ড আছে, কোথাও দৈবিক সত্তা নেই। গোটাটাই মনে হবে যে মর্ত মানবীর কোনো প্রেমিক প্রেমিকার কাহিনী পড়ছি আমরা। ভক্তি কোন দিকে উড়ে যাবে, দেবতা মনেই হবে না, মনে হবে নায়ক নায়িকার কথা পড়ছি। অবশ্যই তোমরা যদি শুনতে থাকো, বুঝতে থাকো, দেখবে শ্রীকৃষ্ণকে তোমাকে আর মনে হবে না কোনো দৈবিক কাহিনী, মনে হবে একদম সম্পূর্ণ রক্ত মাংসের মানবিক কাহিনী। তাহলে এখানে কটা খণ্ড আছে? মোট খণ্ড আছে 13টি খণ্ড আছে। একমাত্র শেষ খণ্ডতে
খণ্ড কথা লেখা নেই, রাধা বিরহ, বাকি প্রত্যেকটাতে খণ্ড লেখা আছে। প্রথম খণ্ডের নাম জন্মখণ্ড, দ্বিতীয় খণ্ডের নাম তাম্বুল খণ্ড, তৃতীয় খণ্ডের নাম দানখণ্ড, নৌকাখণ্ড, ছত্রখণ্ড, রাধা বিরহখণ্ড, এরকম মোট 13টা খণ্ড আছে। সব খণ্ডগুলো বলি, তোমাদের এক মুহূর্তে লাভ কিছু হবে না, একটু একটু শুরু করি যতটা পারা যায়। প্রথম খণ্ড জন্মখণ্ড, এই খণ্ডেই একমাত্র দৈবিক সত্তা আছে। আর এর পরিচয় তোমরা জানো যে কৃষ্ণ কংসের কারাগারে জন্ম নিয়েছিল, তাই তো? এবং কংসের কারাগারে বাসুদেব দেবকীর গর্ভে জন্ম, কিন্তু প্রতিপালিত হয়েছিল নন্দরাজ যশোদার গৃহে, পরিবর্তন করা হয়েছিল। এই কাহিনী তোমরা জানো। তাহলে প্রশ্ন তোমাদের একটুকুই যে কৃষ্ণের প্রকৃত পিতামাতাকে বসুদেব বা বাসুদেব এবং দেবকী, আর পালক পিতামাতাকে নন্দরাজ এবং যশোদা, তাই তো? সেখানে গিয়ে তার বড় হয়ে ওঠা, গরু চড়ানো জীবিকা, সেকালে জাতবৃত্তি প্রত্যেককে করতে হতো। কৃষ্ণের পরিচয়। রাধার পরিচয় কি? রাধা স্বগত গোয়ালার কন্যা, মায়ের নাম পদুমা। রাধা বাবার নাম স্বগত, মায়ের নাম পদুমা, এবং তার স্বামীর নাম আইহন। তার 3টি পরিচয় জানতে হচ্ছে। রাধার স্বামীর নাম আইহন, নপুংসক ছিলেন তার স্বামী। নপুংসক বলতে কি বোঝায়? যে পুরুষের পুরুষত্ব থাকে না, যে পুরুষ তার স্ত্রীকে খুশি করতে পারে না, সেটা হচ্ছে নপুংসক। এই ভয়ঙ্কর ব্যাধি বা রোগ যাদের আছে তাদের বিবাহ করা অনুচিত। সেই সূত্রে আইহন রাধাকে বিয়ে করা ঠিক হয়নি, অন্যায়। তা সেকালে একটা নারী প্রতিবাদ করেছে, এই কাহিনী এখানে আছে। তা আমরা এই বিষয়টা জানবো, বুঝবো আস্তে আস্তে করে। জন্মখণ্ডে এই পরিচয়টুকু দেওয়া আছে, আর কিচ্ছু এর মধ্যে নেই। ব্যাস চলে যায় আস্তে আস্তে করে, তোমাদের ডিটেলস আসবে না। যা যা পরীক্ষায় আসবে আমি তেমনটা করেই বলছি। কিন্তু তোমরা তো কেউ ভাবছো যে আমি খুব ডিটেলস বলছি, কেউ, কিন্তু এই ডিটেলসটা প্রয়োজন সাপেক্ষে পরীক্ষার জন্য, যা তোমাদের কিন্তু একদম ভীষণভাবে সংযুক্ত আছে কোশ্চেনগুলোর সাথে, যা তোমাদের বইয়ে নেই, কোনো বইয়ে নেই। খুব মন দিয়ে শোনো এবং নোট ডাউন করবে। আশা করছি তুমি মিলিয়ে নেবে। যে কোনো জায়গায় ক্লাস শিখছে, আমার ক্লাসটা সবার সে ভালো লাগবেই, কম্পেয়ার করবে না। কম্পেয়ার না করে তো বুঝতে পারবো আমারটা ভালো না মন্দ। পরবর্তী হলে বিভিন্ন জায়গায় ক্লাস করবে, তার সাথে মেলাবে, মনে হয় এটা তো সম্পূর্ণ পরিপূরক হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। এটা নির্বিষ সব উত্তরে করতে পারবে। এবার তোমাদের আসছি কোন খণ্ড? জন্মখণ্ডের পরেই পরের খণ্ডের নাম হচ্ছে দান খণ্ড, না সরি তাম্বুল খণ্ড। দ্বিতীয় খণ্ডের নাম তাম্বুল খণ্ড। তাম্বুল খণ্ডের মধ্যে কি পায়? তাম্বুল খণ্ড মানে কি? তাম্বুল মানে হচ্ছে পান, পান প্রেমের প্রতীক, জানো নিশ্চয়। রাধা ও কৃষ্ণ প্রথমে ওরা কৃষ্ণ গরু চড়াতো, আর রাধা হাটে গিয়ে দধি দুগ্ধ বিক্রয় করতো। গৃহবধূ তো এটা কাজ ছিল। খুব কম বয়সে বিয়ে হয়েছিল, 9 বছরে বিয়ে হয়েছিল। তো ওই সেকালে গৌরীদান প্রথা অনুযায়ী 11-র মধ্যে বিয়ে কমপ্লিট করতো না, 1 ঘরে করে দেবে, এরকম ভয়ঙ্কর বাজে প্রথা ছিল। সেই সূত্রে রাধার বিয়ে হয়েছিল। হাটে গিয়ে দধি দুধ বিক্রয় করতো। রাধা কৃষ্ণ কেউ চিনত না প্রথমে, কিন্তু রাধা যে দারুণ দেখতে, এটা কৃষ্ণের কানে ঢুকে গেছিল। এখানে কৃষ্ণ লম্পট কামুক চরিত্র, একদম বিশৃঙ্খল ছেলে। গরু চড়াতে গিয়ে প্রায় শুনতো রাধা নামে একটা মেয়ে আছে, অদ্ভুত দেখতে। জানতো বধূ, তাও কিন্তু তার লোভনীয় দৃষ্টি ছিল ওই রাধাকে কখন দেখবো, কিন্তু সাক্ষাৎ ঘটেনি, শুধু শুনেছে বন্ধুদের পাল্লায় পড়ে। তো যাই হোক, সম্পর্কে মামি খুব দূর সম্পর্ক, দেখার সৌভাগ্য ঘটেনি। ভাগ্নে হয় কৃষ্ণ, পুত্র সম, কিন্তু তার ইচ্ছে ছিল কোনো না কোনো রাধার সঙ্গে দেখা হবেই। তো একদিন দেখা যায় যে মাঠে এই হাটে গিয়ে হারিয়ে যায় রাধা, আর তার সঙ্গী ছিল বড়াই বুড়ি, দাসী, দিদিমা সম্পর্কে হয়। ইয়ার কি রসিকতা চলে, এবং তার বডিগার্ড সঙ্গে যেহেতু আসতো, সেগুলো বউরা একা বেরোতে পারতো না। তার 3টি চরিত্র আছে, কি কি বললাম? রাধা, কৃষ্ণ, বড়াই বুড়ি। একটা তো নয়, কিন্তু এই 3টি চরিত্রের উক্তি প্রত্যক্তির মধ্য দিয়ে কাহিনী দ্বারা এগিয়ে যায়। তাহলে যখন হারিয়ে যায়, তখন বড়াই বুড়ি খুঁজতে খুঁজতে কার কাছে আসে? কৃষ্ণের কাছে আসে। কৃষ্ণকে রাধা রূপের বর্ণনা দেয়। রাধা রূপের বর্ণনা শুনে কৃষ্ণ তো অবাক হয়ে যায়, এবং সঙ্গে সঙ্গে তাকে একটা ওই পানের মধ্যে প্রেম নিবেদন করে লিখলেন প্রেম পত্র। একটি প্রস্ফুটিত গোলাপ আর একটি পানের মধ্যে প্রেম পত্র লিখলেন, যে তার
তিনি তার সাথে প্রণয় করতে চান। বড়াই বুড়ি বললেন আমি যাবো না, যে বধূ তুমি দিচ্ছ কি করে? বলছে আমি তোমাকে যেটা বলছি তুমি সেটা করতে বাধ্য। ভয় ওটা নিয়ে চলে যায়, বাধ্য নিয়ে চলে যায়। তারপরে দেখা যায় যে রাধা আচ্ছা করে মেরেছে বড়াই বুড়িকে। তুই আনলি কেন এটাকে? আমি না একজন বধূ, একটা পরপুরুষ বাইরের লম্পট ছেলে, এবং ওই প্রেমপত্রটাকে কি করে ছিঁড়ে ফেলে দেয়, আচ্ছা করে মারে। সে বলে কি বলে যে ঘরে স্বামী মোর সর্বাঙ্গে সুন্দর, আছে সুলক্ষণ দেহা, নান্দের ঘরের গরু রাখল তার শোনে কি মোর নেহা। আমার ঘরে সুন্দর দেওর আছে, ননদ আছে, নন্দের ঘরে গরু চড়াই, তার সঙ্গে সম্পর্ক হবে? নেহা মানে সম্পর্ক? অবশ্যই না। এইভাবে দেখা যায় প্রথম অংশ বড়াই বুড়ি কৃষ্ণকে কি বলে, এই সরি হ্যাঁ ঠিকই বলছি, বড়াই বুড়ি কৃষ্ণকে বলে যে দেখো বাবু মার খেলাম আমি। যে আহা মারটা খেলে, তুমি তো এই কাজটা না করলে আমার কাছে মার খেতে, একটা মার তো খেতেই হবে দিদিমা। তো যাই হোক, একটু তো পিঠে হাত বলে দিচ্ছি, কষ্ট হয়েছে তো মারটা খেয়েছো, কালকে না রাধার সঙ্গে মিলন হবে আমার। ঠিক মিলন কি? হ্যাঁ একদম মিলন হবে, তোকে পছন্দই করে মিলন হবে, একদম মিলন হবে। তা দিদিমা তুমি তো একটু বয়স্ক মানুষ, একটু সরে যেও, লজ্জা লাগবে তো আমাদের, না আবার মার খাবে। এই হলো তাম্বুরখণ্ডের কাহিনীর শেষ অংশ। আশা করি তাম্বুরখণ্ডের মূল জিনিস বুঝতে পেরেছ। আসছি তোমাদের দানখণ্ডে। দানখণ্ড মানে কি? তৃতীয় খণ্ডে কি নাম? দানখণ্ড। দানখণ্ড মানে হচ্ছে মিলন। কৃষ্ণ একেবারে মিলনের সজ্জায় সজ্জিত রাধার জন্য অপেক্ষা করতে থাকে। রূপের বর্ণনা শুনেছে, দেখেনি কখনো। বড়াই বুড়িকে দেখতে পাই, বড়াই বুড়ি আস্তে আস্তে এগিয়ে যায়, কথা ছিল। রাধাকে দেখে কৃষ্ণ, দেখে তো কৃষ্ণ কুপকাত, কি দেখছি আমি, রাধা এত সুন্দরী, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত তার দৃষ্টি ফেরানো যায় না। কৃষ্ণ একদম মোহিত হয়ে গেছে রাধার রূপ দেখে, আটকেছে রাধাকে। রাধা, কালকে তোমাকে প্রেম নিবেদন করেছিলাম, তুমি তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছো, কিন্তু আজকে তোমার সঙ্গে মিলন হবে আমার। ও তুমি কৃষ্ণ? হ্যাঁ আমি কৃষ্ণ, পথ ছাড়ো, তোমাকে ঘৃণা করি আমি, আর আমি বিবাহিত। দাঁড়াও দাঁড়াও, বিবাহিত সব জানি আমি, সব জানি আমি, তবুও আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা এক পক্ষে হয় না, পথ ছাড়ো কৃষ্ণ। না আমি তো একদম পরিপূর্ণ প্রস্তুত হয়ে আছি মিলনের জন্য, তুমি তো আমাকে ছাড়তে পারো না রাধা। রাধা প্রচন্ড ভয় পেয়ে গেছে, বড়ই আগিয়ে গেছে, একা রাত পথের মধ্যে আটকেছে, কিচ্ছু খুঁজে পাচ্ছে না, প্রতি মুহূর্তে তর্ক করে যাচ্ছে তার সাথে, প্রতি মুহূর্তে রাধা ভয় দেখাচ্ছে। আমার কংস মামা তোমাকে ধ্বংস করবে, তোমার মামা কংস, যার জন্যই পৃথিবীতে আবির্ভূত হয়েছে। ভয় আর রাধার ঠিকানাটা বললো না, মামা বাচুক, ভয়ঙ্কর ছেলে কৃষ্ণ। তখন বলে দেখো আমি, তুমি তো এটা মানো যে আমি মামি হই, তুই ভাগ্নে, মা আর ছেলে পুত্র সম, ভাগ্নে মানে পুত্র সম। লোকে বলবে কি ছি, ছাড়ো পথ, আমি মা হই তুমি ছেলে হও। ইস, এই শপথ কেন বললে তুমি আমাকে, মা ছেলে? দাঁড়াও দাঁড়াও, এই রাধা তোমার বয়স কত? বয়স না কি হবে, আমি তো মা, না না না, বয়স একটা ব্যাপার আছে। পৃথিবীতে যারা মা হয় তারা প্রথম আসে, ছেলে যারা হয় পরে আসে। আমাকে হিসেবটা তো করতে হবে, পৃথিবীতে কে আগে এসেছে, ছেলে না মা? ছেলে আগে এসে, মিথ্যে কথা, আগে মা পরে ছেলে। অনেকের প্রশ্ন হয় না যে কে আগে, হ্যাঁ মুরগি করে ডিম আগে, কোনটা? একান্তই শিওর এটা যে মা না হলে সন্তান হতে পারে না। তা রাধা, আমি, আমার বয়স বেশি, আমার তুমি হাঁটুর বয়সী, কি করে হয় তুমি মা, তুমি মা আর আমি ছেলে? ছাড়ো, তুমি মিনিমামই মানে প্রেমিকা, মাটা ছাড়ো, তোমার বয়স আমার চেয়ে অনেক কম, অতএব তুমি মা হতে পারো না, তুমি প্রেমিকা। হেরে গেল। তারপরে বলছি আচ্ছা এটা তো মানো আমি অপ্রাপ্ত বয়স্ক, সকল বত্রসে মোর 11 বরিশে, 12 বরিশের দান চাহ মোর কিসে। আমি সবে 11 পড়েছি, তুমি 12 বছর না মিলন হয় না। ইস, আবার বয়স উল্লেখ করে আইনে ফেসে যাবে, কৃষ্ণ পথ ছাড়ো। বয়সটা 1 বছর বাড়লো না কেন, কিছু করার নেই, কৃষ্ণ এখন 1 বছর অপেক্ষা করো, পরে দেখা যাবে, তখন পথ ছাড়ো। অনেক চিন্তা করো, এই দাঁড়া দাঁড়া, চলে তো যাবে, চলে তো যাবে, আমার সাথে কথা উত্তর দিয়ে যাও। বলছি হ্যাঁ তোমার বয়স 11, আচ্ছা রাধা তো বিবাহিত না? হ্যাঁ। ও আচ্ছা, এই প্রশ্নের উত্তর দাও তো, তুমি তো আগে ফেসে বসে আছো,
বয়স দিয়ে আইন দেখাচ্ছ তুমি, মিলন হবে না 12 বছর। তুমি কোন আইনে বিয়ে করেছো? 12 বছর আগে বিয়ে হয় কি করে? যে সময় আইন তুমি আগে ফেসে বসে আছো, তোমাকে আগে ফাঁসাবো। অর্থাৎ আর এটাও আমাকে বলো যে 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 যার বিয়ে হয়ে গেছে সে সে অ্যাডাল্ট নয়, সে প্রাপ্তবয়স্ক নয়, যত কম বয়সী হোক সে সব জানে। অতএব রাধা তুমি আর বয়সে উল্লেখ করো না, বয়স উল্লেখ তোমাকে ফাঁসাবো। রাধা ভয় পেয়ে গেলো, থাক থাক এইটার উল্লেখ করছি না, সত্যি বিবাহিত। রাধার বয়স হলো, বিয়ের হয়নি, 11 বছর উল্লেখ করে ভুল করেছে, অতএব টিকলো না। দেখো আমরা রাধা কৃষ্ণ ছিলাম কোন জন্য, কোন জন্য গিয়েছিলাম ওটা গল্প শুনে আজকে আমার জীবন নষ্ট করতে, পথ ছাড়ো। অনেক তর্কের কাছে হেরে যাই, তখন বলছে দেখো সব ছাড়ছি, সব ছেড়ে দিয়েছি, তুমি এই মুহূর্তে আমার পথ কর দাও, রোড ট্যাক্স দাও, আর না হলে কিন্তু আমি তোমায় বিরক্ত করব। যাই হোক, পথকর দিতে অপারক রাধা দিতে পারেনি, কৃষ্ণ জোর করে মিলন করে দিয়েছে তার সাথে। রাধা বেচারি কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়, সব কথা বলে দেয়। রাধার পাড়ার লোকেরা কৃষ্ণকে আক্রমণ করে এবং গোবর্ধন পর্বত নিয়ে কৃষ্ণ নাকি অলৌকিক ক্ষমতা আটকে দেয় সবাইকে। এখানে দেখলাম রাধা প্রচন্ড ভয় পেয়ে গেল কৃষ্ণকে। এই হলো মোটামুটি তোমার কোন কাহিনী বললাম, দানখণ্ডের কাহিনী। তার জন্মখণ্ড বললাম, তাম্বুলখণ্ড বললাম, দানখণ্ড বললাম। এবার আছে তোমাদের নৌকাখণ্ড। নৌকাখণ্ডে কি আছে? নৌকাখণ্ডে এবার দেখো কৃষ্ণ আর ওই মথুরার হাট স্থলপথ দিয়ে যায় না, এখন যায় জলপথ দিয়ে। কৃষ্ণকে ভূত দেখেছে প্রতি মুহূর্তে। জলপথে শুধু নয়, গিয়ে গিয়ে একটি বৃদ্ধ মাঝি খুঁজে বেড়ায়, যাকে ভরসা করা যায়। ইয়াং ছেলেদের ভরসা করা যায় না, অতি বৃদ্ধ মাঝি খোঁজে। অনেকদিন কৃষ্ণ অপেক্ষা করতে দেখে রাধার আসছেই না, কি হলো রাধার। খোঁজ পেয়ে যায় যে জলপথে যাতায়াত করছে, চলে যায় যমুনার ঘাটে। অতি বৃদ্ধ মাঝি সে যায়, কৃষ্ণ চলে যায় আর নৌকা নিয়ে বলে এই সময় আজকে আমার খদ্দের জোটে নিতে এসে বসো। আর কৃষ্ণ দেখছি, রাধা দেখছি এই বুড়ো লোকটির পাশে তো বসা যায়, সুন্দর করে কৃষ্ণের নৌকা দিয়ে বসেছে। কে? রাধা। মাছ দরিয়ায় নিয়ে গিয়ে বলছে, যেতে যেতে অনেক কথা বলেছে। রাধা প্রতি মুহূর্তে কৃষ্ণের বদনাম করে যায়। জানো তো তোমাদের মতো লোককে কেন ভরসা করি, এই কম বয়সী ছেলেগুলো ভরসা নেই। কৃষ্ণ লম্পট ছিল, আমাকে খুব অন্যায় কাজ করেছিল, তাই আমি কৃষ্ণের ভয়ে এই বুড়ো বুড়ো লোকগুলো নৌকায় চাপি। বলা যায় না কখন কি সেজে চলে আসবে। হ্যাঁ মা, হ্যাঁ মা, রাধা কৃষ্ণ ছেলেটা খুব খারাপ ছেলেটা, ওটাকে আমিও দেখছি, ও যে নিজেই কৃষ্ণ বুঝতে পারছে না। মাছ ধরে নিয়ে গিয়ে বলছে রাধা খুব কৃষ্ণকে ভয়। এই দেখো আমি সেই কৃষ্ণ। এই তুমি কৃষ্ণ? হ্যাঁ আমি কৃষ্ণ। ডাকো, এটা মাছ দরিয়া, কাকে ডাকবে, কে তোমায় বাঁচাবে? চিৎকার করো, কে বাঁচায় রাধাকে দেখে নেবো আমি এখানে। কৃষ্ণ এই রাধা আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করো। এর আগে যেটা হয়েছে জোর করে হয়ে গেছে, এখানে ইচ্ছাকৃতভাবে তুমি কিন্তু আত্মসমর্পণ করো। রাধা ভয় পেয়ে যায় প্রচন্ড পরিমাণে। এইখানে নৌকাতে কিন্তু কৃষ্ণ রাধাকে হঠাৎ আক্রমণ না করে তাকে আদরে আদরে ভরিয়ে দেয় এবং সেই আদরে সোহাগে রাধা এবার কিন্তু প্রেমের স্বাদ পেয়ে যায়। প্রেম কাকে বলে রাধা বুঝতে পারে, কারণ তার স্বামী নপুংসক সেইভাবে ভালোবাসা পারত না, কৃষ্ণের কাছে প্রথম ভালোবাসা পেল। রবীন্দ্রনাথ এই জায়গাটা বলছেন যে নৌকাখণ্ডে যেন রাধার ক্রম বিকাশ ঘটিল, একটা ফুল আস্তে আস্তে ফুটে গেল। কারণ রাধা বলছে কৃষ্ণ তুমি আমাকে এমন করে আদর করো যেন আমার পোশাক পরিচ্ছদ নষ্ট না হয়ে যায়। তারা বুঝতে পারছো রাধার প্রেম গোপন করতে শিখেছে, নিজেই বলছে যেন অন্য কেউ জানতে না পারে। তাই এবারে আর রাধা বলে দেবে না। এর আগে নাবালিকা রাধা সব, নাবালিকা প্রেমে তো বিরাট সমস্যা আছে, এবার রাধাকে ম্যাচিওর। রাধা বলছেন এমন করে আদর করে যেন পোশাক পরে নষ্ট না হয়। এবং মিলন টিলন সবই হয়। তারপরে মিলনের পরিপূর্ণতায় রাধা পৌঁছতে চায়নি পথে ঘাটের ভাবে, তখন তাকে জলে ডুবিয়ে দেওয়ার ভয় দেখায়। ভয় দেখিয়ে তার মিলন ঘটায় এবং জলক্রীড়ি বা জলক্রীড়া করে। এই পর্যন্ত তোমার নৌকাখণ্ডের কাহিনী। রাধা একটা মানসিক তৃপ্তি নিয়ে বাড়ি ফিরেছিল, প্রেমের পূর্ণতা পেয়েছিল। এই হলো তোমার কোন খণ্ডের কাহিনী? নৌকা। এবার দেখো ছত্রখণ্ড। ছত্রখণ্ড আর ভারখণ্ড, দুটো খণ্ড পরপর। ছত্রখণ্ডে কি হয়? রাধা এবার হাটেই যায়, কৃষ্ণ পিছনে যায়। রাধা পরিষ্কার বলে দেয় দেখো কৃষ্ণ আমি আর প্রেমে অনিচ্ছুক নই,
আমি প্রেম করতে রাজি আছি। কিন্তু রাধা কৃষ্ণ একটাই কথা, এই পথে ঘাটে যেখানে সেখানে মিলনটা আমার পছন্দ নয়। প্রেম মানে মিলন, এটা কেন? প্রেম মানে একটু গল্প হবে, ভালোবাসা হবে, গল্প, এই তো রোমান্স কিছু হবে, এই তুমি দেখলে মিলন হয়ে যাচ্ছে, বাজে, এটা নোংরা লাগে। কৃষ্ণ আমি চাই না। তুমি যদি এতে রাজি আছো আমি তোমাকে ছেড়ে দেবো, যদি বলো না আমি পরে মিলন হবে কোনো সুযোগ বোঝে, তাহলে রাজি। কৃষ্ণ রাজি হয়ে যায়। আর তোমাকে কিন্তু এই এত বড় ছাতায় বইতে পারছে না, বইতে হবে। হ্যাঁ, এখানে নায়িকা নায়কে খাটি না, বিরাট ছাতা, প্রচন্ড উদ্ধার হাতে বাঁচাবার জন্য কৃষ্ণ বেচারি ছাতাটি ধরে যায়, আর তার তলায় রাধা গট গট করে হেঁটে যায়। এই হলো ছত্রখণ্ডের কাহিনী। ভারখণ্ডে প্রচন্ড দধিক দুগ্ধের ভার বহন করতে পারছে না রাধা, একই মিলনের আশা, কৃষ্ণ মিলন হবে, তুমি ওই দধি দুগ্ধের ভারটা নাও। ওই অত বড় কলসি কোমরে করে, ছেলে কাকে কোমরে কি ধরছে না, তবুও কৃষ্ণ একটা কোমরে কলসি আর একটা হাতে ছাতা নিয়ে যাচ্ছে, আর হয় কিছুই নেই, ছাতাও নেই, কলসিও নেই, ওই মথুরা হাট করে যাওয়া আসা, সারাক্ষণ গল্প হতো। তার ছত্রখণ্ডে কি বললাম, মিলনের আশায়, এবং ভারখণ্ড মিলনের আশায় কৃষ্ণ ছাতা ধরেছে ছত্রখণ্ডে, আর ভারখণ্ডে দধি দুগ্ধের ভার বহন করে নিয়ে গেছে। তাহলে আশা করি বুঝতে পেরেছে এই খণ্ডের বিষয়বস্তুগুলো কি। মূল বিষয়টা তোমাদের রয়েছে ডান খণ্ডে, বাকিগুলো গুরুত্বপূর্ণ কিছু নয়, এক লাইনের মধ্যে প্রশ্ন হয়, কারণটা কি কীর্তন বিষয়। তো যাই হোক, আজকে তোমাদের যেটুকু বললাম তার মধ্যে দেখো আমি খণ্ডগুলো পার নিয়ে আসছি তোমাদের কাছে। জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, ডান খণ্ড, নৌকাখণ্ড, ছত্রখণ্ড, ভারখণ্ড, মোট যে 13টা খণ্ড আছে, আস্তে আস্তে করে কিন্তু আমরা 6টা খণ্ড বলে ফেললাম। বইটির ধারাবাহিকতা থেকে শুরু করে কাহিনী পর্যন্ত আমরা বলে ফেললাম, একদম ভারখণ্ড পর্যন্ত। এবার দেখো, এই যে দীর্ঘদিন ধরে কৃষ্ণ কে রাধা বলছে মিলন কবে হবে, এই নিয়ে গানও আছে, মিলন কবে হবে জানি না, শুধু কাজই করে যায়। কৃষ্ণ আর অপেক্ষা করতে পারছে না, আর না অনেক শুনেছে মিলন হবে মিলন হবে করে, নায়িকা তো নায়িকা খাটিয়ে নিচ্ছে। চিরকাল বোকামি করবে নাকি কৃষ্ণ? এবারে জোর করে আবার মিলন হবে, আবার মিলন হয়ে যাবে, কারণ কৃষ্ণ ডেঞ্জারাস ছেলে, ও যা ভাবে সেটাই করে। এত মিথ্যা হয় বলুক যে হবে না, ঠিক আছে, কিন্তু হবে হবে বলে হয়তো হচ্ছে না কেন, এটা কৃষ্ণের মনে। তাই কি হচ্ছে কি, এই খণ্ডের নাম যমুনা খণ্ড। যমুনা খণ্ডে কি হয়, যমুনা খণ্ড বা বস্ত্রহরণ খণ্ড, এই দৃশ্য তোমরা অনেকে জানো যে কদম্ব বৃক্ষের যে যমুনা ঘাট, সেখানে কৃষ্ণ আগে হাজির হয়ে যায়, গাছে উঠে যায় শীতকাল। রাধা এবং অষ্টসখী স্নান করতে নামে পোশাক টোশাক দেখে আর ওরা জলে নেমেছে, সেই মুহূর্তে কৃষ্ণ সমস্ত পোশাকগুলো নিয়ে উপরে উঠে গেছে। প্রথম তো রাধা ভেবেছিল কোনো বাদর টোদর হবে, পরে না, ওই কৃষ্ণ বাদরটি বটে। সমগ্র পোশাকগুলি, শুধু রাধা না, তার 8টি বান্ধবীর পোশাক নিয়ে গাছের উপরে উঠে যায়। সবাই পোশাক চায়, কিন্তু কৃষ্ণ বলে না, তোমরা যে উঠে আসবে তাকে পোশাক দেবো। রাধা না, একদম উঠবি না, জলে ডুবে থাকবে, তা হলো লম্পট ছেলে। তখন ওরা উঠবে না, আর কৃষ্ণ ছাড়বে না। কৃষ্ণ হেরে যাচ্ছে তো, কৃষ্ণ ছাড়া পাত্র নয়, এরা তো উঠবেই না। তখন ঝোপাং করে ঝাঁপিয়ে দেয় জলে। শুধু কৃষ্ণ, রাধাটা 8টি সখীর সাথে জল খেলা করে, জলক্রীড়া করে, এবং এই জলক্রীড়া করার পর ফিরে আসে। কিন্তু এটা রাধার খুব রাগ হয়ে যায়, রাধা কাঁদতে কাঁদতে বাড়ি যায়, ঠিক করে কৃষ্ণকে ছেড়ে দেবো, প্রেম হয়ে যায় আমার সাথে, আমার বান্ধবী সাথে বললি কেন তুমি, এটা যাতা অপমান করে চলে যায় কৃষ্ণ। আর কৃষ্ণ কি করলাম, যাই হোক, করা কিছু নেই, ঘটে গেছে। এইটা হলো তোমার বিষয় এই খণ্ডের। এটার নাম কি বললাম, যমুনা খণ্ড বা বস্ত্রহরণ খণ্ড, যেখানে কৃষ্ণ রাধাসহ 8টি সখীর বস্ত্রহরণ করেছে, এলো বস্ত্রহরণ খণ্ড। তো পরবর্তী যে বিষয় কালীয় দমন খণ্ড, সেখানে কৃষ্ণ কালীয় নাগে জর্জরিত হলে, তোদের বইটা আছে কি, খণ্ডগুলো আছে? আচ্ছা, তো খণ্ডগুলো পরপর বলছি কাহিনীগুলো, অসুবিধা কিছু নেই। পরবর্তী খণ্ডের নাম হচ্ছে কালীয় দমন খণ্ড।
কালী দমন খণ্ডের বিষয় কি? কৃষ্ণ কালীয় নাগে জর্জরিত হয়ে যায়। কালীয় নাগে ওই এলাকায় কালীয় নাগ ধ্বংস করে। যখন কালীয় নাগে কৃষ্ণ জর্জরিত, রাধা থাকতে পারেনি, চিৎকার করে বলে আমার প্রেমিককে শেষ করছে সাপে, আর থাকতে পারেনি, অনেক অভিমান করেছিল, তাই না? তো এখানে প্রকাশ্যে রাধা বলে দেয় আমার প্রেমিক, রাধা ধরা পড়ে যায়। এরপর কৃষ্ণ কিন্তু রাগ আছে অনেকটা। এবার কি দেখা যায়, একসময় আবার ভাব হয়ে যায়। এই যে প্যাথেটিক কাহিনী, মরে যাওয়ার মধ্যে জায়গা হচ্ছে, তখন আর ভালোবাসা করে আর মান কোথায় দূর হয়ে যায়। কালীনাথ তার প্রেমিককে শেষ করে দিচ্ছে, এটা মানতে পারে না, পাড়া লোককে ডেকে আনে রাধা, বাঁচিয়ে দেয় কৃষ্ণকে। তাহলে এখানে বোঝা যায় ভালোবাসার মৃত্যু নেই, আমি অন্যায় করলেও আমার প্রেমিকা নিশ্চয় আমাকে ভালোবাসবে। রাধা সেই প্রমাণটাই দিয়েছে। এবারে হারখণ্ডে কি হয়? হারখণ্ডে কৃষ্ণ রাধার কাছে আসলে রাধা তার হারটা কোনো সময় কৃষ্ণকে পরিয়ে দেয়, শুরু একটা চেন, তাতে সেটা পদক ছিল, ওতে নাম লেখা ছিল রাধা, খেয়াল নেই, ওটা পরেই কৃষ্ণ চলে যায় বাড়িতে মা দেয় তো গলায় কি দেখি, এ কি মেয়েদের হার, এই রাধা নাম লেখা আছে তো, এই শুনেছিলাম তোর সঙ্গে রাধার প্রেম চলছে। মা আচ্ছা করে মেরেছে, লজ্জা করে না? রাধার লোকের ঘরে বউ, আর তুই এখনো আয় পড়ে ছেড়েছি। বিরাট মার খায় রাধা। কে? কৃষ্ণ। শুধু কৃষ্ণকে মারেনি, তার মা যশোদা চলে যায় রাধার বাড়ি গিয়ে রাধাকে অপমান করে, চাটা বলে, আয়নকে ডেকে বলে, কি স্বামী হে তুমি, তোমার স্ত্রী চারদিকে ঘুরে বেড়াচ্ছে, আমার ছেলের সঙ্গে প্রেম করছে, কি করছো তুমি? ননদ, দেওর, শাশুড়ি সবাইকে চাটা বলে আসে। সেই মুহূর্তে রাধা বেরিয়ে বলে, শুনুন, আপনি এখানে দাঁড়ান। অনেক কিছু বললেন, অনেক কিছু। তা আপনার ছেলের কাহিনী জানেন কিছু? সমস্ত কাহিনী বলেছিল। দানখণ্ডে কি করেছিল জানেন? আমাকে সব তো শোনেন। আমাকে প্রেমপত্র লিখেছিল, জোর করে মিলন ঘটিয়েছিল, জলে ডুবিতে ভয় দেখে মিলন ঘটিয়েছে। খুব ভালো ছিল আপনার। আর আজকে এই রাধা নামটা দেখে উল্টে যাচ্ছেন, আর কত অন্যায় কাজগুলো আমার উপর করেছেন, কত। এটা তো একটা টর্চার। আমরা এটাকে কি বলি ভাষায়? ধর্ষণ। আপনার ছেলে ফেসে যাবে তো। সাধুগিরি করতে এসেছেন এখানে। প্রেমে আমি আগে গিয়েছি না আপনার ছেলে আগে এসছে? সমস্ত প্রমাণ সহ বলু রাধা প্রতিবাদী, আর সত্যি কৃষ্ণ দোষ। কি করতে এসছে যশোদা? অপমান করতে রাধাকে। আর আয়নকে ডেকে বলে, শোনো, তুমি তো স্বামী, তুই স্বামী না তুমি আসামি। কেন এর বলছেন? হ্যাঁ আসামি, কারণ তুমি স্বামী হলে নারীর আশা নিরাশার কথা বুঝতে। তোর বিয়ে করাটা অন্যায় ছিল, যে এরকম ভয়ঙ্কর ব্যাধিতে আক্রান্ত তুই কি করে বিয়ে করেছিস আমায়? শোনো, তোর সবার সামনে বলছি, তোর নাকের ডগে কৃষ্ণকে নিয়ে ঘুরে বেড়াও, কি করতে পারো দেখে নিয়ে আমি। তোমার সামনে ঘুরে বেড়াও কৃষ্ণকে নিয়ে। তুমি আমার জীবনকে সুখী করতে পারো নি, যে আমার জীবন সুখী করেছে তাকে নিয়েই ঘুরবো। প্রকাশ্যে নারীর এত ক্ষমতা দেখে আমরা অবাক হয়ে যাই। আজকের যুগে এরকম কাব্য নেই, এই প্রতিবাদী নারীর ক্ষমতা। এবং ননদ শাশুড়িকে একই কথা বলছেন, আপনারা জানতেন ছেলের এর ভয়ঙ্কর ব্যাধি, তার সত্ত্বেও ছেলে বিয়ে দিয়েছিলেন কেন? লজ্জা করেন আপনাদের? দাদা একাই এখানে সমস্ত কাহিনী শুনে যশোদা কাঁদতে কাঁদতে ছুটতে কৃষ্ণকে আবার মেরেছে, কৃষ্ণ আবার মার খেয়েছে। অভিমান হয়েছে কৃষ্ণের, এত মার খেলাম আমি, রাধা বললো কেন? পরবর্তী খণ্ডের নাম বানখণ্ড। বানখণ্ডে মানে মদন বানে মূর্ছাতে, বান মানে প্রেমের প্রতীক, কামের দেবতা মদন, যে মদনের কে সাধনা করে দেবী গৌরী কার্তিক গণেশকে পেয়েছিলেন, তো সেই সাধনা করেছিলেন রাধা। কৃষ্ণ যে কোনোভাবে আমি কিন্তু জব্দ করবো কাকে? রাধাকে। আসা মাত্র তাকে এমন আদর করলেন, আদরে ভরিয়ে দিলেন। ভাবলে যে কিচ্ছু বললেন না, এত মার খেয়েছি টার খেয়েছি। কৃষ্ণ যে মার খেয়েছে রাধাকে বললেন না, কি হয়েছে তাও বললেন, সব জানে। রাধা তো অবাক, এই কিছু বলছে না কেন? রাধা তোমাকে, তোমার মাকে অনেক কিছু অপমান করেছি টরেছি, আরে ছাড়ো না, সব ঠিক করেছে। আদরে ভালোবাসায় ভরিয়ে দিয়ে যখন এবারে রাধা অবাক যে আমি এত অপমান করে তার সত্ত্বেও কৃষ্ণ ভালোবাসছে আমায়। মিলনে যে ছটপট করছে রাধা, সেই সময় তাকে ছেড়ে কৃষ্ণ চলে গেছে। আর সেই যন্ত্রণায় ছটপট করতে কতদিন বলে কেমন কষ্ট দিলাম, তুমি হার নিয়ে আমাকে বলতে গিয়েছিলে কেন? ওটা আমাদের ব্যক্তিগত ব্যাপার ছিল।
তো মাকে পাঠালে কেন, আটকাতে পারোনি? এখানে যেন একটা আদান প্রদান হয়ে যায়, এটার নাম বানখণ্ড। তাহলে বানখণ্ডের কাহিনী বললাম। তাহলে আমরা কি কি বললাম দেখো, আবার বলছি। জন্মখণ্ড মুখস্থ হয়ে যাবে। 2 নম্বর বিষয় হচ্ছে তাম্বুল খণ্ড, ডানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, কালীয় দমন খণ্ড, হারখণ্ড, বানখণ্ড। চলে এসছে 9টা কোথায়গুলো আমাদের, তাই তো? হ্যাঁ, যমুনা খণ্ড 10টা হয়ে গেছে, বলেছি আমি। এবার দেখো কি হয়, বাকি বিষয় দেখো। নাম বংশীখণ্ড। বংশীখণ্ডে কি হয়, যখনই কৃষ্ণ বাঁশি বাজায় তখনই রাধাকে ছেড়ে চলে যেতে হয় তার কাছে। কড়াই তেল দিয়েছে, ছুটতে হয়, সম্ভব এটা যাওয়া, আর না রাগ হয়ে যাবে। এই জন্য রাধা কৃষ্ণের বাঁশি চুরি করে নেয়। অনেক তর্ক বিতর্কের পর বলেছে তুমি যখন তখন বাঁশি বাজাবে না, তাহলে বলো আমি কখন ফাঁকা থাকি সেই সময় বাঁশি বাজাও। এইভাবে অনেক তর্ক বিতর্ক পর সে বাঁশি ফেরত দেয়। আর এখানে রাধা বলেছে তোমার বাঁশি এমনই মোহন বাঁশি, আমি ঠিক থাকতে পারি না। কে না বাঁশি বায়ে বড়াই, যে না কোন জোনা দাসী হইয়া তার বাঁশি নিশিব আপনা। তোর বাঁশি বাজলেই মনে হয় তোমার সঙ্গে দাসী হয়ে একদম মিশে যায় এক দেহে। তো অনেক তর্ক বিতর্ক পর বাঁশি ফেরত দিয়েছে। এটা হলো বংশীখণ্ডের বিষয়। 11 হয়ে গেল। 12 নম্বর হচ্ছে তোমার বৃন্দাবন খণ্ড। বৃন্দাবন খণ্ডে রাধা ও কৃষ্ণের শেষ মিলন ঘটে। অক্রু নিতে এসেছিল কৃষ্ণকে, চলে যেতে হবে কংসকে ধ্বংসের জন্য। বৃন্দাবন খণ্ডে একটি মিলন কুঞ্জ তৈরি হয়, এখানে রাধা ও কৃষ্ণের মিলন হবে। এখানে ভাগবতে যে রাসলীলা আছে তার প্রভাব পড়েছিল। অষ্টসখী সহ সুন্দর একটা অনুষ্ঠান, প্রতি বছরই কার্তিক মাসে রাজ উৎসব হয়, দেখেছো, ওটা রাস উৎসব, রাধা ও কৃষ্ণের মিলন পূর্ণিমাতে। তো এই হলো বৃন্দাবন খণ্ড। বৃন্দাবন খণ্ডেই দেখা যায় যে এই সমস্ত মিলন আনন্দ করার পর রাধা কৃষ্ণের কোলে ঘুমিয়ে পড়লে কৃষ্ণ তাকে ছেড়ে চিরকালের মতো চলে যায়। তারপর থেকে আর কিন্তু কখনো রাধা, এই কৃষ্ণ আসেনি রাধার কাছে। অতঃপর রাধার এরপর যা অধ্যায় আছে এর নাম রাধা বিরহ। এই বিরোধে খণ্ড লেখা নেই, হয়তো কবির উদ্দেশ্য ছিল এটা আলাদা প্রক্ষিপ্ত আলাদা অংশ করার জন্য। তাই মনে রাখবে রাধা বিরহকে বলা হয় প্রক্ষিপ্ত, অর্থাৎ আলাদা অংশ, অনেক বড় কাহিনী। এইখানে কি দেখানো আছে, পুরনো স্মৃতিগুলো মনে পড়েছে তার পর ধরে, কত মিলন হয়েছে, কিন্তু আজকে আর পাবো না কোনোদিন। বৃন্দাবনেই কিন্তু আর রাধা কখনো ফিরে আসেন, মথুরার থেকে আর ফিরে আসেনি। তো এই জায়গাটা যন্ত্রণাটা খুব বেশি, এবং সেখানে এই স্মৃতিগুলোকে যখন বলছেন গানের মধ্য দিয়ে কবি যে আর কখনো ফিরে পাওয়া যায় না, আজও কাঁদিছে রাধা হৃদয় কুটিরে, এটা বলেছেন রবীন্দ্রনাথ। আর বলেছে অনেকগুলো কথা বলেছেন। রাধা বিরহ শুনলে মনে হয় আজকে আমাদের হৃদয় পেটে চৌচির হয়ে যায় রাধা কষ্ট দেখে। তো প্রসঙ্গত বলে রাখি, যখন এটা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে নাটক হয়েছিল, তখন এই নাটকটা হওয়ার পর বলতো যে আমাদের নাটক শেষ, রাধার কান্না দিয়ে নাটক শেষ হবে, আপনারা উঠুন বাড়ি যান। আমরা না উঠে মিউজিক লাইটিং করাতে পারবো না। সবাই হো হো করে কাঁদছে, কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে গেছি আমরা। অডিয়েন্স কি বলছে, এটা হয় নাকি? মিলন চাই আমরা। কৃষ্ণ গেলে কোথায়? কৃষ্ণ তো তখন তো পোশাক টোশাক ছেড়ে স্টেজের তলায় গিয়ে বিড়ি সিগারেট ফুটছে, বলছে মঞ্চ ভেঙে দেব, মিলন চাই। এটা হয় নাকি? এইভাবে লাম্পটগিরি করে কৃষ্ণ চলে যাবে, আমরা কৃষ্ণকে ছাড়বো না। মানুষ খেপে গেছে তখন, অত বড় মঞ্চ শেষ করে আগুন জ্বালিয়ে ঢিল পড়ছে। সেই মুহূর্তে ডিরেক্টর উঠে বলছেন আপনারা বসুন, আমাদের নাটক এখনো আছে। কি আছে রে, নাটক তো কি করে হয়? বলি বসুন। রাধাকে ডাক তৈরি করে বলে, রাধা তুমি এখানে জগিং করো, আর কৃষ্ণকে পাঠিয়ে দিচ্ছি। কৃষ্ণ বরের ড্রেসটা পরেছে, জগিং করতে লাগবে দুজনে। পায়ের তলায় দুমনা লাইট ফেলে মনে হলো স্লো মোশনে স্প্রিং বক হরিণীর মতো ছুটে আসছে দুটি প্রাণী। আর ওর নিচে দিয়ে পাহাড়, পর্বত, জঙ্গল আর পুরনো স্মৃতিগুলো একটা একটা করে ওই আলোকচিত্রের মাধ্যমে দেখানো হলো। সেই ছবিগুলো কিচ্ছু না, ছবিগুলো তো দেখি সবাই মনে পড়ে যায়, গান আর ছবি দেখলে মনে পড়ে যায়। আর মনে হচ্ছে দুই স্প্রিং বক হরিণীর মতো ছুটে আসলো, দুজন দুদিকে বেরিয়ে গেল, নাটক শেষ হলো। অডিয়েন্স বলছে হ্যাঁ এতক্ষণ নাটক দেখলাম, কিন্তু নাটক শেষ হওয়ার পর দর্শক ঘোষণা
ডিরেক্টর ঘোষণা করলেন, দেখুন আমরা জোর করে দেখালাম রাধাকৃষ্ণের মিলন কিন্তু হয়নি, কিন্তু বাঁচার তাগিদে বললাম তারপর থেকে ঠিক হয়। কোনো পৃথিবীর ইতিহাসে সিনেমাতে যেন এতক্ষণ বিরহ দেখা না যায়, তাই না? আমাদের অনেক বই বাংলা হিন্দি পাবে, এক দুদিকে দিয়ে আরও অনেক বই, আরও অনেক বইতে পাবে হিন্দিতে, বাংলাতেই শুরু করে যেগুলো দেবে কয়ামত সে কয়ামত তক, এই সব বইগুলোকে বলেছিল। যখন নায়কটাকে মৃত্যু ঘটে যেন বিরহটাকে বেশি দেখানো না যায়, মানুষের ক্ষতি হতে পারে, সাসপেন্সের ক্ষতি হয়, ড্রামাটিক সাসপেন্স ক্ষতি হয়, না নার্ভ উইক হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি ভালো করে পড়ো বিরহটা আমাদের খুব কষ্ট হয় ভীষণ পরিমাণে, ঠিক দেখাতে পারবে। তো এই হচ্ছে তাই ঠিক হলো পৃথিবীর যত সাহিত্য আছে সেখানে যেন মিলন দেখানো হয়। তাই তোমাদের পরবর্তী গ্রন্থের নাম বৈষ্ণব পদাবলী, এই চৈতন্য যুগ থেকে আছে। এই বইটির মধ্যে দেখানো হলো রাধাকৃষ্ণের মিলন হয়েছে। সেখানে দেখবে বৈষ্ণব পদাবলীর বিভিন্ন পর্যায়ে আছে, পূর্বরাগ, অভিসার, মান, মাথুর, ভাবোল্লাস, মিলন, অর্থাৎ নায়ক নায়িকা একে অপরের নাম বা গুণ শুনে মুগ্ধ হবে। রতির যা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণতি যে তরৈ মিলতি প্রাগ্বৈ পূর্বরাগস উচ্চতে ওপি মাধব রাগস্য প্রথমে সম্ভব্য তাপি আদ্যরাগে মৃগাক্ষেন প্রক্তা সাচ্চারদাধিকা। জীব গোস্বামী লিখে দিয়েছেন যে রতি মিলনের পূর্বে নায়ক নায়িকা উভয় হৃদয়কে মিলন করবে সেটাই পূর্বরাগ। হঠাৎ করে হয় না প্রেম। অভিসারের সংজ্ঞা দিয়ে গেছেন, যা বিসারতে কান্তং সং ব্যবিসারত্ব যা দত্তি তামসি যজ্ঞা বেসাবিয়াসির গালাজ্জা সাঙ্গলী নিঃশব্দ খিলমন্ডল সখী প্রিয়ং বজিত। একটি সখী নিয়ে জ্যোৎস্না অন্ধকার রাত্রিতে যখন নায়িকা নায়কের গৃহে যাবে তখন সেই মিলনটি সার্থক হবে। এরও প্রচুর সংজ্ঞা দিয়েছেন। একটাই বই, সেই বইটা না উজ্জ্বল নীলমণি। এই গ্রন্থে কিভাবে মিলন হবে সেখানে দেখানো হয়েছে পূর্বরাগ, অভিসার, মান, মাথুর, ভাবোল্লাস এবং মিলন, মনোলোকে ভাবলোকে মিলন। এগুলো তোমাদের পরবর্তীতে পড়াবো। এগুলো সব সৃষ্টি হলো কি থেকে? শ্রীকৃষ্ণকে ত্রুটি থেকে। আর শ্রীকৃষ্ণকে যা ত্রুটি তার থেকে মুক্ত হলো পরবর্তী গ্রন্থ চৈতন্য এবং বৈষ্ণব যুগ। তাই বলা হয় শ্রীকৃষ্ণ কীর্তনের আধার যেখানে শেষ, বৈষ্ণব পদাবলী বা চৈতন্য পদাবলীর আধার সেখান থেকে শুরু। তাই পরবর্তী যত কাব্য পড়বে শ্রীকৃষ্ণ কীর্তনে এই যে অন্যায় আচরণ, রাধকৃষ্ণের রামপট্য, এগুলোকে মুক্ত করে সুন্দর করে সাহিত্য লেখা হয়েছে। তার থেকে আমরা বড় চৈতন্য মঙ্গল বর্ণনা বিষয়, এগুলো প্রভাব কোথায় কীভাবে পড়েছে আমরা যখন পড়াবো নিচে বোঝাবো। আজকে তোমাদের শ্রীকৃষ্ণ কীর্তনের পুরো বিষয়টাই বলার চেষ্টা করলাম। অবশ্যই তোমরা যদি বিষয়টি শুনে থাকো অনেক ধন্যবাদ, এবং প্রিয় বন্ধু ও বান্ধবী সকলকে জানিও। এবং আমি একটাই কথা বলবো, তোমরা কম্পেয়ার করো, তুলনা করো যে তোমরা এর চেয়ে সবার চেয়ে বেশি শিখতে পারছো কিনা। যদি মনে নিজে শিখতে পেরেছো, অপরকে শিক্ষার সুযোগ করে দাও। অনেক অনেক শুভেচ্ছা, ভালো থেকো। দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নেই। এই পর্যন্ত সকলে ভালো থেকো।